আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন কিনা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করে দিব। আজকে সরল সমীকরণের শেষ ক্লাস। হ্যাঁ, সরল সমীকরণ, সরল সহ সমীকরণের শেষ ক্লাস চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ক্লিয়ার বলছেন প্রিন্স হ্যামলেট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমি গতদিন কত পর্যন্ত করাইছিলাম? ওই যে বেঞ্চের অঙ্ক, তাই না? ক্লাসরুমে বেঞ্চের সংখ্যা। আচ্ছা, বেঞ্চের অঙ্কটা কত নম্বরে ছিল? আচ্ছা, আমি একটু দেখছি। আমার যতদূর মনে আছে তাতে হচ্ছে ৭৪ নাম্বার কোশ্চেন পর্যন্ত আমরা সলভ করছি। আজকে ৭৫ নাম্বার প্রশ্ন থেকে আবার শুরু হবে। ঠিক আছে, 75। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 75 নাম্বার প্রশ্ন থেকে আমরা সলিউশন করা শুরু করবো আজকে। দেখেন, আচ্ছা, 75 নাম্বার প্রশ্নটা একটু পড়েন কি বলছে। 75 নাম্বার প্রশ্নে বলছে একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হয়। আচ্ছা, এই আউটের ধরনগুলো না বুঝলেও হবে, সমস্যা নাই। স্ট্যাম্প আউট বলতে বোঝায় মানে স্ট্যাম্পিং যেটাকে বলে, মানে ব্যাটসম্যান বল করার পরে, মানে বোলার বল করার পরে ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে মনে করেন যে ডাউন দ্য উইকেটে বা আগায় গিয়ে মারতে গেছে, বল মিস করছে, কিপার ধরে ব্যাটসম্যান মানে ক্রিজে ফিরে আসার আগেই স্ট্যাম্পে লাগাই দিচ্ছে, সেটাকে বলে স্ট্যাম্প আউট বা স্ট্যাম্পিং। হ্যাঁ, যতজন স্ট্যাম্প আউট হয় তার 1.5 গুণ কট আউট হয়। কট আউট মানে হচ্ছে ব্যাটে মারে সীমানা বের হওয়ার আগেই কি বাতাসে থাকা অবস্থায় বল ধরে ফেলা। হ্যাঁ, আচ্ছা, এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হয়। বোল্ড আউট হয় মানে হচ্ছে সরাসরি বলার যখন বল করে সরাসরি যে স্ট্যাম্পে লাগে ব্যাটসম্যানের ব্যাট ফাঁকি দিয়ে, সেটাকে বলে বোল্ড আউট। ওকে, আচ্ছা, কতজন কট আউট হলো? আচ্ছা, এবার দেখেন, তাহলে আমাদের নির্ণয় করতে বলছে কি কতজন কট আউট হলো। তাহলে প্রথমে কি দেওয়া আছে দেখেন, খেয়াল করেন প্লিজ। প্রথমে দিছে একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। বলছে কতজন কট আউট হলো। কট আউট কি চাইছে সেটা পরে। হ্যাঁ, এখন মোট উইকেট কয়টা? একটা ক্রিকেট দলের মোট উইকেট কয়টা এটা আগে বুঝতে হবে। একটা ক্রিকেট দলে মোট উইকেট কয়টা? মোট উইকেট কিন্তু 10টা। 11 জন প্লেয়ার, কিন্তু আউট হতে পারে সর্বোচ্চ 10 জন। 11 জন তো আর আউট হয় না, তাই তো? তাহলে মোট উইকেট কয়টা? মোট উইকেট এটা আপনাকে মোট উইকেট ইজ ইকুয়াল টু 10টি। এটা আপনাকে আগে থেকে জানা থাকতে হবে, এখানে কিন্তু বলা নাই। হ্যাঁ, এবার বলছে মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হয়। দেখেন, মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হয়। তাহলে মোট উইকেট যদি 10টা হয় তাহলে বোল্ড আউট হয়েছে কয়টা? বোল্ড হবে হচ্ছে এই 10-এর অর্ধেক, মানে 10 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 5টি। তার মানে 5টি হচ্ছে বোল্ড আউট হয়েছে। হ্যাঁ, তাইলে এই স্ট্যাম্প আউট আর কট আউট হয়েছে তাহলে কয়টা? দেখেন, এখানে কিন্তু 3 রকম আউট হয়েছে। কেউ স্ট্যাম্প আউট হয়েছে, কেউ কট আউট হয়েছে, আর কেউ বোল্ড আউট হয়েছে। তা বোল্ড আউট হয়েছে 5 জন, এটা আমরা বুঝে গেছি, কারণ অঙ্কে বলছে মোট উইকেটের অর্ধেক সংখ্যক বোল্ড আউট হয়। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে আমরা ধরে নিব যে স্ট্যাম্প আউট হয় x জন। তাহলে ধরি স্ট্যাম্প আউট ইজ ইকুয়াল টু x জন। ঠিক আছে, স্ট্যাম্প আউট হয় x জন। আচ্ছা, তাহলে কট আউট কতজন হবে? কট আউট কতজন হবে বলেন তো? কট আউট হবে যতজন স্ট্যাম্প আউট হয় তার 1.5 গুণ কট আউট হয়। অর্থাৎ স্ট্যাম্প আউট যা হবে তার 1.5 গুণ। 1.5 মানে 1.5, তাহলে কট আউট হবে এই x এর 1.5 মানে 1.5x। বুঝছেন কিনা বলেন? 1.5x। এবার প্রশ্ন মতে এই স্ট্যাম্প আউট আর এই কট আউট, এই যে এই স্ট্যাম্প আউট আর কট আউট, এই দুইটা যোগফল হবে 5। প্রশ্ন মতে এই যে স্ট্যাম্প আউট x জন আর কট আউট হচ্ছে 1.5x, এইটা ইকুয়াল টু 5। এইটা অনেকে বোঝে না যে ভাই এটা 5 কেমনে হলো। কারণ মোট উইকেট যদি 10টা হয় তার অর্ধেক, 10টার অর্ধেক মানে 5টা তো বোল্ড আউট হয়েছে। তাহলে 10টা উইকেটের 5টা যদি বোল্ড আউট হয় তাহলে বাকি উইকেট থাকতেছে কয়টা? আর 5টা। 10টা থেকে 5টা বাদ দেন, এই বাকি 5টা উইকেটের কিছু হয়েছে স্ট্যাম্প আউট, কিছু হয়েছে কট আউট।
এখানে বলা নাই, বুঝে নিতে হবে, ঠিক আছে? তাহলে স্ট্যাম্প আউট আর কাট আউট মিলে হলো 5টা, ক্লিয়ার? এখান থেকে তাহলে 1x আর 1.5x মানে এটা হচ্ছে 2.5x ইজ ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে x ইকুয়াল টু কত? এই পাশে থাকলো 5, এই 2.5 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। এই পয়েন্ট যদি তুলে দেই, পয়েন্টের জন্য উপরে 1, পয়েন্টের পরে 1 ঘর একটা শূন্য, এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 5 বার, এই 5 দিয়ে 10 যাবে হচ্ছে 2 বার, তার মানে x এর মান হচ্ছে 2। এখন x বের হইছে মানে কি বের হইছে? x বের হইছে মানে কি বের হইছে বলেন তো? বের হইছে স্ট্যাম্প আউটের সংখ্যা, কিন্তু আমাদের কোশ্চেনে চাইছে কাট আউটের সংখ্যা। তাহলে কাট আউট কয়টা ধরছি? 1.5x। তাহলে এখন অতএব কাট আউট ইজ ইকুয়াল টু 1.5x। তাহলে 1.5 ইন্টু x এর মান হচ্ছে 2। দেড়ের ঘরের নামটা পারেন, 1.5 2 3, তার মানে 3 জন, তার মানে উত্তর হচ্ছে 3 জন, 3 নাম্বার অপশন। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? কি বুঝছেন? 3 নাম্বার অপশন। আচ্ছা, এই 1.5 গুণ 1.5 যদি না বোঝেন তাহলে পয়েন্ট তুলে নেবেন, পয়েন্ট তুললে পারে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘরে একটা শূন্য, ওকে? এটা হচ্ছে 5, 3 5 15, যেভাবে করেন। অথবা আপনি এমনিতেই গুণ করেন না, 15 2 30। আমরা দশমিকের গুণ কেমনে করতাম? দশমিক ছাড়া আগে কাউন্ট করতাম, 15 2 30। দশমিকের পরে কয় ঘর? 1 ঘর, এই যে দশমিকের পরে 1 ঘর। সুতরাং এখানেও দশমিক এমন জায়গায় বসাতে হবে যেন দশমিকের পরে 1 ঘর হয়। তার মানে এখানে বসালে এই যে দশমিকের পরে 1 ঘর, তাহলে 3.0 মানে 3.0 মানে 3 জন, ওকে? ক্লিয়ার? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নে যে এই প্রশ্নটা 76 নম্বর কোশ্চেন, এটা এখানে আমরা করাবো না, ঠিক আছে? এই প্রশ্নটা এখানে করাবো না, এই প্রশ্নটা আমরা মানে বয়সের যে অঙ্কগুলো আছে না, সেই বয়সের অঙ্ক, এদিকে তাকান প্লিজ। বয়সের উপর একটা আলাদা চ্যাপ্টারই আছে আমাদের। এই বয়সের অঙ্ক যখন করাবো তখন এইগুলো করাবো, ঠিক আছে? ওকে, আচ্ছা। তবু এটা আমি অপশন টেস্ট করে দিই, এদিকে তাকান, অপশন টেস্ট করে দিই। তাদের বর্তমান বয়স কত? তাদের বর্তমান বয়স কত? এখানে তো একটা অপশন আছে মাত্র। আচ্ছা, এটা আমরা বয়সের ওই চ্যাপ্টারেই করবো, সমস্যা নেই, এটা আমি স্কিপ করছি এখন। যেহেতু এখন অনেকে বলতে পারেন ভাই এখানে একটু করে দেন, বয়সের চ্যাপ্টারে কেন করাবেন? এই অঙ্ক করানোর জন্য আমরা একটা আলাদা মেথড শিখবো, সেটা হচ্ছে নাম্বার লাইন মেথড, মানে সংখ্যা রেখার সাহায্যে করাবো। আমি এই জিনিসটা এখন শুধু শুধু এখানে কথা বলতে চাচ্ছি না, হ্যাঁ? এটা আমি আলাদা একটা মেথডে করাবো, যেহেতু মেথডটা এখানে করাতে পারছি না তাই আপাতত স্কিপ করে গেলাম, হ্যাঁ? নেক্সট, এই যে এটাও 76 দুইবার আসছে, 75 হচ্ছে 76। 77 নম্বর কোশ্চেন দেখেন, দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 2/3 সংখ্যাদ্বয়ের অনুপাত নিচের কোনটি? দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 2/3। এখানে সংখ্যা কয়টা? 2টা, কিন্তু সংখ্যা 2টা কে কে এটা বলা নাই। যেহেতু সংখ্যা 2টা কে কে এটা বলা নাই, তাই আমরা ধরে নিব যে ধরি একটা সংখ্যা x আর একটা সংখ্যা y। ধরি সংখ্যা দুটি x ও y। x ও y, হ্যাঁ? এবার কি বলছে? দুটি সংখ্যার বিয়োগফল মানে এদের বিয়োগফল, অর্থাৎ x - y। এই বিয়োগফলটা কেমন? এই বিয়োগফলটা যোগফলের, মানে এই যে এদের যোগফল মানে x + y এর 2/3, মানে এটার সাথে 2/3 গুণ, মাঝখানে ইকুয়াল। এটা হচ্ছে প্রশ্ন মতে, এইটুকু বুঝতে হবে। এই লাইন বুঝলে আর কোনো ব্যাপার না। তাদের সংখ্যা দুটির বিয়োগফল মানে x - y, তাদের যোগফলের মানে x + y এর 2/3 মানে 2/3 দিয়ে গুণ। এবার আপনাকে ক্যালকুলেশন করে কি করতে হবে? সংখ্যাদ্বয়ের অনুপাত নির্ণয় করুন। এদের অনুপাত মানে কি? x / y। অনুপাত মানে কি? ভাগ না, কারণ x = y চাইছে। এবার এটাকে ক্যালকুলেশন করে x = y বের করতে হবে। আর গুণ করে দেন, এই 3 আসে এই পাশে গুণ হবে, এই 3 আসে এটার সাথে গুণ হবে, তাহলে 3 আর x গুণ করে 3x - 3y ইজ ইকুয়াল টু এই 2 দিয়ে গুণ করলে 2x + 2y। এবার যেহেতু অনুপাত বের করবো, তাহলে x গুলো এক পাশে নিয়ে আসবো, y গুলো এক পাশে নিয়ে যাবো। তাহলে এই পাশে আছে 3x, এই 2x এই পাশে আসলে -2x ইজ ইকুয়াল টু এই পাশে আছে 2y, এই -3y ওই পাশে গেলে 3y হবে, +3y। 3x থেকে 2x গেলে x, আর এটা হচ্ছে 5y। যেহেতু অনুপাত চাইছে, অনুপাত মানে ভাগ, মানে x / y। তাহলে এই পাশে x আছে, এই y টা এই পাশে গুণ আছে, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে। তার মানে এই পাশে আছে x, এই y এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু এই পাশে কিছু থাকলো না মানে 5। তার মানে x / y ইজ ইকুয়াল টু 5, x/y ইজ ইকুয়াল টু 5। এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে x / y ইজ ইকুয়াল টু 5:1। 5:1 3 নাম্বার অপশন, 5:1। ক্লিয়ার বিষয়টা? 3 নাম্বার অপশন খুবই সিম্পল, খালি এই শর্তটা সাজাতে পারলে পারে অঙ্ক শেষ।
3 নাম্বার অপশন। হ্যাঁ, ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে? আচ্ছা, 78 করানোর আগে আমরা এই 79 নাম্বার অঙ্কটা করেন তো। আচ্ছা, 79 একই কোশ্চেন, এটা আর ওইটা একই প্রশ্ন। দেখেন, দুটি সংখ্যার বিয়োগফল, তাদের যোগফলের 2/3 সংখ্যাদের অনুপাত কত? কোশ্চেনটা রিপিট হয়েছে 5:1, ঠিক আছে, রিপিট হয়েছে প্রশ্নটা। আচ্ছা, এবার দেখেন 78 নাম্বার, দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2, এখানে একটা কমা হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2, এখানে থামতে হবে। তারপর লিখতে হবে বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল হয় 13, সংখ্যা দুটি কত? আপনি এটা অপশন টেস্ট করতে পারেন, একটু তাকান, অপশন টেস্ট করতে পারেন, এটা আপনি অপশন টেস্ট করতে পারেন। কি বলছে? দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2, তাহলে দেখতে হবে সংখ্যা দুটার বিয়োগফলের অর্ধেক, মানে বিয়োগ করে তাকে অর্ধেক করতে হবে, তাহলে ফলাফল হবে 2। বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল হবে 13। আচ্ছা, প্রথম শর্তটা দেখি, দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2। দেখেন, সংখ্যা আমার উত্তর যদি 7 আর 3 হয়, 7 আর 3 হয়, আমি জানি না এদের বিয়োগফল কত। এদের বিয়োগফল 7 - 3, মানে বিয়োগফল হচ্ছে 4। এই যে বিয়োগফল, এর অর্ধেক নাকি 2? হ্যাঁ, 4 এর অর্ধেক তো 2। তার মানে প্রথম শর্ত মানছে। যেহেতু প্রথম শর্ত মানছে, তাই আমরা দ্বিতীয় শর্তটা টেস্ট করব। বলছে বড় সংখ্যাটির সাথে, তাহলে এই 7 আর 3 এর মধ্যে বড় কে? 7। বড় সংখ্যাটির সাথে মানে 7 এর সাথে ছোট সংখ্যাটির দ্বিগুণ, মানে এটা যদি দ্বিগুণ যোগ করি, তাহলে 3 এর দ্বিগুণ কত? 3 এর দ্বিগুণ হচ্ছে 6, যদি যোগ করি তাহলে হবে 13। হ্যাঁ, 7 আর 6 13, এবং কোশ্চেনে বলা আছে দ্বিগুণ যোগ করে 13 হয়। তার মানে এই অপশনটা আমার দুইটা শর্তই মানছে, প্রথম শর্তও মানছে, দ্বিতীয় শর্তও মানছে, তাই আমাদের 1 নাম্বার অপশন উত্তর। আমার আর পরবর্তী অপশনে যাওয়ার দরকার নেই। আমার কথা কি বুঝছেন? অপশন টেস্ট করা খুবই সহজ। বলছে দুটি সংখ্যার অর্ধেকের অর্ধেক, দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক হচ্ছে 2, তাহলে আমি দেখবো যে সংখ্যা দুটা বিয়োগ করে অর্ধেক করলে 2 হয় কিনা। এবার বলছে বড় সংখ্যাটির সাথে, মানে এখানে যে দুইটা সংখ্যা আছে, তার বড়টার সাথে ছোটটার দ্বিগুণ যোগ করলে 13 হয়, তাহলে বড়টা হচ্ছে 7, তাহলে 7 এর সাথে ছোটটার দ্বিগুণ মানে 3 এর দ্বিগুণ, 3 এর দ্বিগুণ মানে 6, 7 এর সাথে 6 যোগ করলে 13 হয়েছে, তার মানে তো ঠিকই আছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা। নেক্সট প্রশ্ন তো এটা হয়ে গেছে। একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/3 গুণ, একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/3 গুণ, সংখ্যা দুটির সমষ্টি 100 হলে বড় সংখ্যাটি কত? একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 গুণ, তাহলে একটি মানে কিন্তু প্রথমটি, অপর মানে কিন্তু দ্বিতীয়টি, মাথায় রাখবেন। একটি মানে প্রথমটি, অপর মানে দ্বিতীয়টি। ওকে, তাহলে দেখেন, এই একটি মানে হচ্ছে প্রথমটি, অপর সংখ্যাটির 2/3 গুণ, অপর সংখ্যাটি মানে দ্বিতীয়টির। হ্যাঁ, তাহলে আমি ধরি প্রথম সংখ্যা, প্রথমটি ইজ ইকুয়াল টু এক্স, তাহলে দ্বিতীয়টি ইজ ইকুয়াল টু ওয়াই, দ্বিতীয়টি ইজ ইকুয়াল টু ওয়াই। এবার প্রশ্ন মতে একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 গুণ, একটি মানে এক্স, অপর সংখ্যার মানে ওয়াই এর 2/3 গুণ, তার মানে এই এক্স হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এর 2/3 গুণ। এটুকু বুঝছেন কিনা বলেন? তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এর মানে গুণ 2/3, এই ওয়াই এর পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, x ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 3, মানে x ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু 2:3। আমরা অনুপাত তৈরি করে ফেললাম, সংখ্যা দুইটার অনুপাত তৈরি করে ফেললাম, অর্থাৎ x ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু 2:3। ওকে, এবার সংখ্যা দুইটার যোগফল 100, তাহলে এখানে x এর মান হচ্ছে 2x, এই যে ধরলাম x তাহলে কত? ধরলাম x ইকুয়াল টু 2m আর y ইকুয়াল টু 3m। এই যে অনুপাত থাকলে পরে অনুপাতের সাথে একটা রাশি গুণ আকারে ধরতে হয় না? এই 2m আর 3m এর যোগফল হচ্ছে 100। তাহলে প্রশ্ন মতে 2m প্লাস 3m ইজ ইকুয়াল টু 100, তার মানে 5m ইজ ইকুয়াল টু 100, তাহলে m ইজ ইকুয়াল টু এই 100 কে এই 5 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে,
5 20 100 মানে m এর মান হচ্ছে 20। এখন অঙ্কে চাইছে বড় সংখ্যাটি, বড় সংখ্যা মানে কি 2m না 3m? এই 3m হচ্ছে বড়। তাহলে অতএব বড় সংখ্যাটি is equal to 3m। তাহলে 3m মানে হচ্ছে 3 into m মানে হচ্ছে 20, তার মানে 3 কুড়িতে কত 60। তাহলে আমাদের উত্তর হচ্ছে 60। এক সংখ্যা ধরে ইজিতে হতো, এক সংখ্যা ধরে, হ্যাঁ এক সংখ্যা ধরেও করা যাবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ ধরে করা যাবে, সমস্যা নেই, করা যাবে। ওকে, এক সংখ্যা ধরেও করা যাবে। ধরি একটি সংখ্যা x, ধরি একটি ইজ ইকুয়াল টু x, তাহলে অপরটি কি হবে? অপরটি হবে x এর 2/3 গুণ। এই যে বলছে একটা সংখ্যা আর একটা সংখ্যা 2/3 গুণ, তার মানে একটা যদি x হয় তাহলে আরেকটা হবে ওই x এর 2/3 গুণ, তবে 2x/3, তাই তো। এবার বলছে সংখ্যা দুটো যোগফল 100, তো সংখ্যা একটা হলো x আর একটা হচ্ছে 2x/3, অর্থাৎ এইটা আর এটা যোগ করলে হবে 100। তাহলে প্রশ্ন মতো x প্লাস 2x/3 ইজ ইকুয়াল টু 100। লসাগু হচ্ছে 3, এখানে 3x প্লাস 2x ইজ ইকুয়াল টু 100। তাহলে উপরে 5x ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 100। তাহলে এই x, তাহলে x ইকুয়াল টু কত হবে? এই 5 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, 3 এই পাশে ভাগ আছে, ওই পাশে গুণ হবে। তাহলে এই হলো 100, এই 3 ওই পাশে দিয়ে 100 সাথে গুণ হবে, এই 5 এই পাশ থেকে ওই পাশে দিয়ে ভাগ হবে, 5 দিয়ে 100 কাটলে যাবে 20 বার, তাহলে x ইকুয়াল টু 60। ওকে, এইভাবে বলছেন আপনি, এইভাবে করা যাবে, সমস্যা নেই। এখন দুইটা সংখ্যার যোগফল যেহেতু 100, তার মধ্যে একটার মান যেহেতু 60 বের হইছে, তাহলে আরেকটা কত হবে? 40 হবে। তাহলে x এর মান বের হইছে মানে এই যে প্রথম একটা সংখ্যা বের হইছে, অপর সংখ্যা তো 2x/3, অর্থাৎ এখানে x এর মান বসাই দিলে আরেকটা সংখ্যা চলে আসবে। তাহলে একটা সংখ্যা হচ্ছে 2x ডিভাইডেড বাই 3, তাহলে 2 ইনটু x এর মান 60, নিচে হচ্ছে 3, এটা হচ্ছে 20, 20 দুগুণে 40, তাহলে একটা সংখ্যা 40, একটা সংখ্যা 60। অঙ্কে চাইছে বড় সংখ্যাটি কত? তাহলে 40 আর 60 এর মধ্যে বড় কে? 60 বড়, তাহলে আমাদের উত্তর হচ্ছে 60। আন্না রয় আপু, আপনি যেভাবে করছেন ওইভাবে একটা সংখ্যা যে 3x ধরতে হবে এইটাই অনেকে বুঝবে না। আমার কথা কি বুঝছেন? একটা সংখ্যা যে 3x ধরতে হবে, আমরা সবসময় x ধরে অভ্যস্ত, কখনো আমরা কিন্তু 3x ধরে অভ্যস্ত না। তার মানে অনেকেই বুঝবে না যে 3x ধরে শুরু করতে হবে। হ্যাঁ, এই জন্য এই জায়গাতে একটু টাফ হবে। হয়েছে, এটা হয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন, 100 টাকার 4টি কমলা ও 12টি আপেল ক্রয় করা যায়। 100 টাকার না, এটা হবে 100 টাকায়। 100 টাকায় অন্তস্থ হবে। হ্যাঁ, একশো টাকায়। একশো টাকায় 4টি কমলা ও 12টি আপেল ক্রয় করা যায়, অথবা 10টি কমলা ও 5টি আপেল ক্রয় করা যায়। একটি কমলা ও একটি আপেলের মূল্য নির্ণয় করুন। আচ্ছা, এই অঙ্ক লিখিত আমি করে দিব, মানে মূল নিয়ম করে দিব, বাট মূল নিয়মটা পরীক্ষার হলে অত অল্প সময়ের মধ্যে করে আসা খুব টাফ হবে। তো আজকে তো অবস্থা খুবই খারাপ। এরকম হচ্ছে কেন? আচ্ছা, এই অঙ্কটা আপনাকে করতে হবে অপশন টেস্ট। দেখেন, 100 টাকা দিয়ে 4টা কমলা 12টা আপেল ক্রয় করা যায়। তার মানে আপনি 100 টাকা নিয়ে গেছেন, এই 100 টাকা দিয়ে আপনি 4টা কমলা এবং 12টা আপেল কিনতে পারবেন। অথবা ওই 100 টাকা দিয়েই 10টা কমলা অথবা 5টা আপেল কিনতে পারবেন।
তার মানে আপনার কাছে চয়েস দুইটা, 100 টাকা দিয়ে 4টা কমলা 12টা আপেলও কিনতে পারেন, অথবা ওই 100 টাকা দিয়ে 10টা কমলা আর 5টা আপেলও কিনতে পারেন। অঙ্কে বলছে একটি কমলা ও একটি আপেলের ক্রয় মূল্য নির্ণয় করুন। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে একটা কমলা এবং একটা আপেলের ক্রয় মূল্য। তার মানে অপশনে কি দেওয়া থাকবে? অপশনে একটি কমলার দাম দেওয়া থাকবে, একটি কমলার দাম, আর একটা কি, একটা আপেলের দাম, একটা আপেলের দাম দেওয়া থাকবে। তাহলে আমরা দেখব এই যে একটি কমলার মূল্য 7 টাকা এবং একটি আপেলের মূল্য 6 টাকা, 1 নাম্বার অপশন। এখন 1 নাম্বার অপশন উত্তর কিনা আমরা এটা চেক করব। দেখেন আপনি প্রথমে কয়টা কমলা কিনছেন? 4টা কমলা কিনছেন। 4টা কমলা কিনছেন, একটি কমলার দাম যদি 7 টাকা হয় তাহলে 4টা কমলার দাম 4 গুণ 7, এটা 4টা কমলার দাম। আর আপেল কিনছেন 6টা, আপেল কিনছেন 6, আপেল কিনছেন 12টা। একটা আপেলের মূল্য যদি 6 টাকা হয় তাহলে 12টা আপেল মূল্য কত? 12 গুণ 6। তাহলে এটা হচ্ছে কমলার দাম, এটা আপেলের দাম। এই দুইটা যোগ করে যদি 100 আসে তাহলে বুঝবো যে আমার এটাই উত্তর। আমার কথা বুঝছেন কিনা বলেন? 4 সাথে 28, 6 12 72, 72 28 যোগ করলে 100 হয়। অঙ্কে তো বলাই আছে 100 টাকা দিয়ে 4টা আপেল 12টা, সরি 4টা কমলা 12টা আপেল ক্রয় করে। আমার কথা কি বুঝছেন? এবার এই প্রথম শর্ত মানছে মানে উত্তর না মেরে দিয়ে পরবর্তী শর্তটাও চেক করবেন, অথবা 10টি কমলা ও 5টি আপেল ক্রয় করে। তাহলে একটা কমলার মূল্য হচ্ছে 7 টাকা, তাহলে 10টা কমলা কিনছে, 10টা কমলা কিনছে, তাহলে 10টা কমলার মূল্য 10 গুণ 7, এবং 5টি আপেল কিনছে। একটা আপেলের মূল্য হচ্ছে এখানে দেওয়া আছে 6 টাকা, দেখেন এই যে একটি কমলার মূল্য 6 টাকা, সরি একটি কমলার মূল্য 7 টাকা, তাহলে 10 গুণ 7, এই যে 10টি কমলা, তাহলে একটা কমলার মূল্য 7 টাকা, তাহলে 10টা কমলার মূল্য 10 গুণ 7, প্লাস আপেল কিনছে কয়টা? আপেল কিনছে হচ্ছে এই যে দ্বিতীয় শর্ত 10টা, 5টা আপেল কিনছে, একটা আপেলের দাম হচ্ছে 6 টাকা, তাহলে 5টা আপেলের দাম হবে 5 গুণ 6, তাহলে 70 প্লাস 30 কত হয়? 100 টাকা। প্রথম অপশনে আমার কিন্তু দুইটা শর্তই মিলে গেছে, আমাদের উত্তর 1 নাম্বার অপশন। আপনারা কি বুঝছেন? মানে অপশন টেস্টের ব্যাপারটা খুবই সহজ, খুবই সহজ অপশন টেস্ট। হ্যাঁ, এইবার আমরা মূল নিয়মে যদি সলভ করতে যাই তাহলে কি করব? মূল নিয়মে সলভ করতে গেলে আমাদের নির্ণয় করতে বলছে কি বলেন তো? আমাদের নির্ণয় করতে বলছে একটি আপেলের মূল্য কত, একটি কমলার মূল্য কত। তাহলে আমাদের যা নির্ণয় করতে বলে তাই তো কিছু ধরে নিতে হয়, তাই না? তাই আমরা একটা আপেলের মূল্য কিছু একটা ধরে নিব, একটা কমলার মূল্য কিছু একটা ধরে নিব। আমরা ধরে নিব একটা আপেলের মূল্য, প্রথমে কি কমলা না, ধরে নিব একটা কমলার মূল্য x টাকা এবং একটি আপেলের মূল্য হচ্ছে y টাকা। একটা প্রোডাক্টের দাম ধরে নিব, কেন? যেহেতু একটা প্রোডাক্টের দাম বের করতে বলছে তাই আমরা একটা প্রোডাক্টের দাম বের করে ধরে নিব, ঠিক আছে? সমীকরণ দিয়েই তো করব, কিন্তু পরীক্ষার হলে সমীকরণ দিয়ে সলভ করে মানে শেষ করে আসা যাবে না। হ্যাঁ, এই জন্য আমরা অপশন টেস্টের মাধ্যমে সলভ করলাম এমসিকিউ এর জন্য। এবার লিখিত কিভাবে করব সেটা করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ধরি একটি কমলার দাম ইজ ইকুয়াল টু x টাকা, ঠিক আছে? এবং একটি আপেলের দাম ইজ ইকুয়াল টু y টাকা, ঠিক আছে? আচ্ছা, এবার প্রথম শর্ত, দেখেন প্রথম শর্তে কয়টা কমলা কিনছে? 4টা কমলা কিনছে, এই 4টা কমলা। তাহলে একটা কমলার দাম যদি x টাকা হয় তাহলে 4টা কমলার দাম হবে 4x টাকা, ঠিক আছে? একটা আপেলের দাম যদি y টাকা হয় তাহলে 12টা আপেলের দাম হবে 12y টাকা। দেখেন এটা হচ্ছে 4টা কমলার মূল্য, এটা 12টা আপেলের মূল্য, তাহলে এই কমলা আর আপেলের এই দুইটা মূল্যের যোগফল হচ্ছে 100 টাকা। এটাই হলো 1 নাম্বার ইকুয়েশন। বুঝছেন কিনা বলেন? এই যে বলা আছে 100 টাকা দিয়ে এটা কিনছে। এবার দ্বিতীয় শর্তে কি বলছে? এই 100 টাকা দিয়ে সে 10টা কমলা আর 5টা আপেলও কিনতে পারে। তাহলে 10টা আপেলের দাম কত? একটা আপেলের দাম, সরি 10টা কমলা, একটা কমলার দাম x টাকা হলে 10টা কমলার দাম 10x টাকা। আর 5টা আপেলের দাম কত হবে? একটা আপেলের দাম হচ্ছে y টাকা হলে 5টা আপেলের দাম হবে 5y টাকা।
এই দুইটা যোগ করলে এটাও কিন্তু 100 হবে। কেন 100 হবে? কেন 100 হবে? কারণ 100 টাকা দিয়ে সে এইগুলা কিনতে পারে অথবা এইগুলা কিনতে পারে। ঠিক আছে, এবার এটা 2 নাম্বার ইকুয়েশন। দেখেন 1 আর 2 নাম্বার ইকুয়েশন কিন্তু সমান হবে, কারণ এই ইকুয়েশনের এই পাশেও 100, এই ইকুয়েশনের এই পাশেও 100। তাহলে যেহেতু দুইটা ইকুয়েশনেরই ডান পক্ষ সমান, তার মানে বুঝে নিতে হবে দুইটা ইকুয়েশনেরই এই বাম পক্ষ সমান, অর্থাৎ 1 আর 2 সমান। হ্যাঁ, তাহলে অতএব এইটা ইজ ইকুয়াল টু এইটা, অর্থাৎ 4x প্লাস 12y ইজ ইকুয়াল টু 100। সরি 100 কেন দিব, 100 তো দিবই না। 12y ইজ ইকুয়াল টু এই যে 10x প্লাস 5y। এখান থেকে আমরা x এবং y এর মধ্যে একটা রিলেশন প্রস্তুত করব। সেই মানটা 1 নাম্বার ইকুয়েশন বা 2 নাম্বার ইকুয়েশনে বসালে উত্তর চলে আসবে। x গুলো এক পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে আছে 4x, এই 10x এই পাশে আসলে -10x ইজ ইকুয়াল টু এই পাশে আছে 5y, এই 12y এই পাশে গেলে -12y। 4x থেকে 10x গেলে কত? -6x ইজ ইকুয়াল টু -7y। মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে 6x ইজ ইকুয়াল টু 7y। এখান থেকে x এর মান বের করে এখানে বসাই দিলে পরে y এর মান চলে আসবে। তাহলে x ইকুয়াল টু কি হবে? 7y। এই 6 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। তার মানে x ইকুয়াল টু 7y ডিভাইডেড বাই 6। আমার কথা কি বুঝছেন? x ইজ ইকুয়াল টু 7y ডিভাইডেড বাই 6। এই x এর মানটা 1 নং সমীকরণে বসাই দিলে y এর মান চলে আসবে। x এর মান 1 এ বসিয়ে 1 নং এ বসিয়ে, তাহলে 1 নং এ বসালে কি হবে? 1 নং এ আছে 4 ইনটু x। এই যে দেখেন 4 ইনটু x, অর্থাৎ 4 এর সাথে x বসবে। x মানে 7y বাই 6, তার মানে এখানে হবে 7y ডিভাইডেড বাই 6 প্লাস কত? 12y। 12y ইজ ইকুয়াল টু কত আছে? 100। আচ্ছা, এটা 2 দুগুণী 4, 3 দুগুণী 6, তার মানে উপরে থাকতেছে 7 দুগুণী 14। উপরে থাকতেছে 7 দুগুণী 14y, নিচে থাকতেছে 3 প্লাস এখানে আছে 12y ইজ ইকুয়াল টু 100। এখানে লসাগু হচ্ছে 3, তাহলে 14y প্লাস 12y ইজ ইকুয়াল টু 100। 14 আর 12 কত? 26। 26y ইজ ইকুয়াল টু এই 3 দিয়ে 100 কে গুণ করলে 300। ভুল হলো কি? ও 300 তে 48, এখানে আমি কি লিখছি? 300 তে 48, এই যে দেখেন 3 বলতে 36। লসাগু হচ্ছে 3, তাহলে এখানে থাকবে 14y আর এখানে 3 বলতে 36y ইজ ইকুয়াল টু 100। 36 আর 14 হচ্ছে 50y, এই 3 দিয়ে 100 কে গুণ করলে 300। তাহলে y ইজ ইকুয়াল টু এই পাশে আছে 300, এই 50 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, এই 0 0 কাটা, 5 দিয়ে 30 কে 6 বার, y ইজ ইকুয়াল টু 6। y কি ধরছিলেন? একটি আপেলের মূল্য। তার মানে একটি আপেলের মূল্য 6 টাকা। একটি আপেলের মূল্য বের হয়ে গেছে। এই y এর মান এখন আপনি 1 নঙে বা 2 নঙে বসাই দিলে x এর মান চলে আসবে। 1 গুণ 10, 2 গুণ 4 দিয়ে বিয়োগ করলে হবে। হ্যাঁ, তাও হবে। এই যে এখানে সহগ সমান করেও হবে। হ্যাঁ, সমস্যা নেই, তাও হবে, কোনো প্রবলেম নেই। y এর মান 1 এ বসান, y এর মান 1 এ বসিয়ে, হ্যাঁ আমি এটা মুছে দিই, y এর মান 1 এ বসিয়ে, y এর মান 1 এ বসান, তাহলে 1 এ থাকতেছে 4x প্লাস এই যে y 12y, তাহলে 12 ইনটু y এর মান কত? 6 ইজ ইকুয়াল টু এই পাশে 100। তাহলে 4x প্লাস 6 বারোতে 72 ইজ ইকুয়াল টু 100। তাহলে 4x ইজ ইকুয়াল টু 100 থেকে এই 72 বিয়োগ হবে, তাহলে 4x ইজ ইকুয়াল টু 28। তাহলে x ইকুয়াল টু এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 28 কে 4 দিয়ে ভাগ করলে 7। ওকে, এইভাবে সলভ করতে পারেন। অথবা হ্যাঁ, ইকুয়েশন দুইটা হবে না কেন? হবে। ইকুয়েশনে সমস্যা নাই, করে দিচ্ছি আমি, দুইভাবেই করে দিচ্ছি। এই যে দুইটা ইকুয়েশন আমরা বের করছি, দেখেন এই যে দেখেন 1 নাম্বার আর 2 নাম্বার, 1 নাম্বার আর 2 নাম্বার। এই 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনের এখানে x এর সহগ 10, এখানে x এর সহগ 4। তাহলে আমি কি বলছিলাম? এই দুটো ইকুয়েশন যদি বিয়োগ করে x কে কেটে দিতে চাই, তাহলে x এর সহগ এই আর x এর সহগ সমান হতে হবে। সমান যেহেতু নাই, তাহলে এখানকার x এর সহগ 4 দিয়ে এটাকে গুণ, এখানকার x এর সহগ 10 দিয়ে এটাকে গুণ। তার মানে 1 নং সমীকরণকে 10 দিয়ে গুণ, 2 নং সমীকরণকে 4 দিয়ে গুণ করে বিয়োগ করে দিতে হবে। তাহলে 1 গুণ 10 মাইনাস 2 গুণ 4 করে পাই। কোনো সমস্যা না, আপনি যেভাবে আগান।
তাহলে 1 কে যদি 10 দিয়ে গুণ করেন তাহলে 40x প্লাস 12 10 কে 120y ইজ ইকুয়াল টু ওই পাশে যদি 10 দিয়ে গুণ করি 100 100 গুণ 10 মানে হচ্ছে 1000। ওকে, আর এটাকে যদি 4 দিয়ে গুণ করেন তাহলে 40x প্লাস 4 পাশে 20y ইজ ইকুয়াল টু 4 100 তে 400। বিয়োগ করে সাইন চেঞ্জ হবে, এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে। এই 40x কাটা, তাহলে 120y থেকে 20y গেলে 100y ইজ ইকুয়াল টু 1000 থেকে 400 গেলে 600। এখন এই 100 দিয়ে পাশে ভাগ করলে এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে যাবে, তার মানে y এর মান হচ্ছে 6। এখন এই y এর মানটা 1 নম্বরে বসাই দিতে হবে, কোনো সমস্যা নাই, আপনি একভাবে করলেই হবে। তবে হ্যাঁ, ইকুয়েশন দুটো যোগ বিয়োগ করলে সহজ হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে। ওকে, আচ্ছা, ক্লিয়ার হয়েছে বিষয়টা? কিন্তু অপশন মানে এমসিকিউতে অপশন টেস্ট করলে তাড়াতাড়ি হবে, এটাও করা যাবে কারণ এটাতে বেশি সময় কিন্তু লাগেনি। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে 95 টাকা। সবাই একটু মনোযোগ দেন। একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে 95 টাকা। কলমটির মূল্য 15 টাকা বেশি এবং বইটির মূল্য 14 টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? অপশন টেস্ট করা যাবে, সমস্যা নেই, কিন্তু আগে মূল বিষয়টা দেখেন। তার মানে একটা কলম কিনছে আর একটা বই কিনছে, এই দুইটার দাম একত্রে 95 টাকা। তার মানে দেখেন, একটু তাকান, এই যে 95 টাকা, এই 95 টাকার মধ্যে দুইটা জিনিস আছে। একটা হলো পেন, এই পেনের মূল্য কত আমি কিন্তু জানি না, অঙ্কে কিন্তু বইয়ের মূল্য বের করতে বলছে। আমি ধরে নিব এই 95 টাকা দিয়ে বই কিনছে আর পেন কিনছে। এখন বই যে কিনছে সেই বইয়ের দাম কয় টাকা আমি জানি না, তাহলে ধরে নিব যে বইয়ের দাম x টাকা, বইয়ের দাম x টাকা। তাহলে কলমের দাম কত, পেনের দাম কত? টোটাল 95 টাকা থেকে x বাদ দেন, তার মানে 95 মাইনাস x। এইটুক বুঝছেন কিনা? তাহলে ধরে নিবেন যে ধরি বইয়ের মূল্য x টাকা, অতএব কলমের মূল্য হচ্ছে 95 মাইনাস x টাকা। এইবার কি বলছে? এইবার প্রশ্নে, আচ্ছা কলমের মূল্য একটু তাকান প্লিজ। কলমের মূল্য কি বলছে? কলমের মূল্য 15 টাকা বেশি হলে, আচ্ছা কলমের মূল্য 15 টাকা বেশি হলে কলমের দাম কত? কলমের দাম কত হতো বলেন তো? কলমের মূল্য যদি 95 টাকা বেশি হতো, 15 টাকা বেশি হতো, কোন দামের চেয়ে 15 টাকা? এই যে দাম ধরে নিছি এই দামের চেয়ে যদি 15 টাকা বেশি হতো, তাহলে এই ক্ষেত্রে কলমের মূল্য তো ধরে নিছি 95 মাইনাস x, এই টাকার চেয়ে যদি 10 টাকা বেশি হতো, সরি 15 টাকা বেশি হতো, তার মানে কলমের মূল্য যদি 15 টাকা বেশি হতো, সেক্ষেত্রে কলমের দাম কত হতো? এইটার সাথে 10 যোগ হতো, মানে 95 মাইনাস x, তার সাথে 10 না 15 বেশি, এই যে 15 যোগ হতো। বুঝছেন? কলমের মূল্য যদি 15 টাকা বেশি হতো, কার চেয়ে 15 টাকা বেশি হতো? আগে যে দাম ছিল তার চেয়ে যদি 15 টাকা বেশি হতো, তা আগে কত ছিল? 95 মাইনাস x। তাহলে এর চেয়ে যদি 15 টাকা বেশি হতো মানে কি, এর সাথে 15 যোগ হতো, তাহলে 95 আর 15 যোগ করলে কত হচ্ছে? 110। তার মানে হচ্ছে কলমের মূল্য 15 টাকা বেশি হলে কলমের দাম হতো 110 মাইনাস x। এবং বইটির মূল্য যদি 14 টাকা কম হতো, এবার তাকান, এবং বইটির মূল্য 14 টাকা কম হলে বইয়ের মূল্য হতো, বইয়ের মূল্য কত হতো? বইয়ের দাম যেহেতু আমরা x ধরছিলাম, তাহলে এখান থেকে যদি 14 টাকা কম হয় তাহলে বইয়ের মূল্য হবে x মাইনাস 14 টাকা। বুঝছেন কিনা বলেন? এইটুক বুঝছেন? অর্থাৎ কলমের মূল্য যদি 15 টাকা বেশি হতো, তার মানে আগে যে দামটা ধরে নিয়েছিলাম তার চেয়ে যদি 15 টাকা বেশি হতো, তাহলে দামটা কত হতো? এর সাথে 15 যোগ হতো। এই ক্ষেত্রে মানে কোন ক্ষেত্রে? কলমের মূল্য 15 টাকা যদি বেশি হতো আর বইয়ের মূল্য 14 টাকা যদি কম হতো, এই কন্ডিশনে, অর্থাৎ এই যে কলমের মূল্য 15 টাকা বেশি হলে আর বইয়ের মূল্য 14 টাকা কম হলে, এই যে দুইটা দাম, এই দুইটা দামের মধ্যে কি বলছে দেখছেন? বলছে তাহলে কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। কলমটির মানে
সোজা কথা, এই যে কলমের মূল্য, এই মূল্যটা এই মূল্যের দ্বিগুণ হতো। এইবার লিখতে হবে প্রশ্ন মতে, প্রশ্ন মতে ওই যে 110 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স মাইনাস 14। এইটুকু বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি রেসপন্স করতে হবে। এই লাইনটা বুঝছেন কিনা, এই লাইনটা বোঝাটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বলছে যে কলমটির মূল্য 15 টাকা বেশি আর বইয়ের মূল্য 14 টাকা কম হলে এই কন্ডিশনে এসে যে দাম হতো সেই দামের মধ্যে, দুজনের দামের মধ্যে সম্পর্কটা কেমন হতো? কলমের মূল্য হতো বইয়ের মূল্যের দ্বিগুণ, তার মানে এই দামটা হতো এই দামের দ্বিগুণ। ক্লিয়ার? অনেকে এই জায়গাটা বোঝে না যে ভাই এই দামটা এই দামের কেমনে দ্বিগুণ, কারণ কোশ্চেনে তো এটাই বলছে যে কলমের মূল্য বইয়ের মূল্যের দ্বিগুণ হবে। কখন হবে? কখন হবে? যদি কলমের মূল্য 15 টাকা বেশি আর বইয়ের মূল্য 14 টাকা কম হয়, তাহলে যে দামটা হবে বই আর কলমের, সেই দামের মধ্যে সম্পর্ক হবে কলমের মূল্য বইয়ের মূল্যের দ্বিগুণ। ওকে, এবার এটা করে মানে সমাধান করে এক্স এর মান বের করতে হবে। তাহলে 110 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x মাইনাস হচ্ছে 28। তাহলে এই পাশে মাইনাস এক্স আছে আর এই 2x এই পাশে আসলে মাইনাস 2x ইজ ইকুয়াল টু এই পাশে আছে 28, এই 110 এই পাশে যোগ আছে, এই পাশে যে বিয়োগ হবে 110। ঠিক আছে, তাহলে এই পাশে হলো মাইনাস 3x আর এই পাশে হলো মাইনাস 138, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে x ইকুয়াল টু কি হবে? 138 কে এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। দেখেন 13 মধ্যে 3 কয়বার যায়? 3 4 12, থাকলো কত? 1, 1 এর পরে 8 18, 3 6 18, x এর মান 46। তাহলে আমরা কিসের মান দাম বের করতেছিলাম? x বের হইছে মানে বইয়ের দাম বের হইছে, অঙ্কে কিন্তু বইয়ের দাম চাইছে, তাহলে উত্তর হচ্ছে বইয়ের মূল্য 46 টাকা 46। ওকে, বুঝতে পারছেন সবাই? খুবই সিম্পল, বাট মানে শর্তটা বুঝে ইকুয়েশনটা সাজাতে পারাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনি অপশন টেস্ট দিয়েও করতে পারেন, অপশন টেস্ট দিয়েও করতে পারেন। এই যে শোনেন, এমসিকিউ পরীক্ষায় কি আপনি এত কিছু লিখবেন? আপনি তো এইটা লেখার পরে, এই লাইন লেখার পরে আপনি শুরু করবেন এই যে এই লাইন থেকে, শুধু মনে মনে এখানে একটু ক্যালকুলেশন করে নেবেন। এই যে এটা হচ্ছে কলমের মূল্য, হচ্ছে প্রিভিয়াস মূল্য, তাহলে বর্তমান মূল্য কত? 15 টাকা যদি বেশি হয় তাহলে 95 মাইনাস এক্স প্লাস 15, এটা হচ্ছে বর্তমান মূল্য, মানে 110 মাইনাস এক্স। আর সরি, বইয়ের মূল্য। আর কলমের মূল্য 14 টাকা কম হবে, অর্থাৎ এক্স মাইনাস 14 টাকা হবে। এই টাকা আর এই টাকার মধ্যে রিলেশন হচ্ছে এইটা এইটার দ্বিগুণ। হ্যাঁ, আচ্ছা, অপশন টেস্টের ব্যাপারটা কেমন দেখেন। অপশন টেস্টের ব্যাপারটা হচ্ছে কিসের দাম বের করতে বলছে? তাকান এদিকে, বের করতে বলছে বইয়ের দাম, তার মানে কোশ্চেনে আমার অপশনে আমার বইয়ের দাম দেওয়া থাকবে। তাহলে বইয়ের দাম যদি 42 টাকা হয়, কিনছে কিন্তু বই আর কলম মিলে লাগছে 95 টাকা। তাহলে বইয়ের দাম যদি 42 টাকা হয়, তাহলে কলমের দাম কত হবে? ওই 95 থেকে 42 বাদ দিতে হবে। তাহলে এখানে 3 থাকলো, এখানে 5, 53 টাকা। এইবার বলছে বইটির মূল্য যদি 15 টাকা বেশি হয়, তাহলে বইয়ের দাম যে 42, তাহলে পরিবর্তিত মূল্য হবে 42 প্লাস 15 মানে 57। এবং কলমের মূল্য যদি 14 টাকা কম হয়, তার মানে কলমের দাম যে 53 ছিল, এটা যদি 14 কম হয়, মানে 53 থেকে 14 বাদ দিলে 47 অঙ্কে বলছে। তাহলে কলমের মূল্য কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হবে। তাহলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হবে, তাহলে এদের মধ্যে এটা একটা দ্বিগুণ হয়েছে? হয়নি, তার মানে এটা উত্তর না। বুঝছেন? তাহলে আমি ধরে নিলাম তাহলে এটা উত্তর, বইটির মূল্য 46। তাহলে বই যদি 46 হয়, তাহলে কলম কত? 95 থেকে 46 বাদ দেন, এখানে দেখছেন 9, এখানে 5 4 49। এইবার বলছে কলমটির মূল্য যদি 15 টাকা বেশি হয়, কলমের মূল্য ছিল 49, তাহলে পরিবর্তিত দাম হবে এই 49 প্লাস 16, মানে কত হচ্ছে? 16 না 15 টাকা বেশি, তার মানে হচ্ছে 64। তাহলে কলমের পরিবর্তিত দাম 64। এবং বইয়ের মূল্য যদি 14 টাকা কম হয়, তাহলে বইয়ের মূল্য ছিল 46, সেখান থেকে 14 টাকা কম হলে 46 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 32। তাহলে পরিবর্তিত মূল্য হচ্ছে কলমের হচ্ছে 64 টাকা, বইয়ের হচ্ছে 32 টাকা। এই কন্ডিশনে এসে মানে দাম পরিবর্তন হওয়ার পরে দেখতেছে যে তাহলে অর্থাৎ কলমটির মূল্য 15 টাকা বেশি আর বইটির মূল্য 14 টাকা যদি কম হয়, সেক্ষেত্রে কলমের মূল্য মানে এই 64 বইটির মূল্যের দ্বিগুণ, মানে এই 32 এর দ্বিগুণ। তাই কি হচ্ছে?
64 তো 32-এর দ্বিগুণ, তার মানে দেখেন শর্ত মিলে গেছে, 32 দুগুণ 64, তাই আমাদের উত্তর এটা। যদি এটা না হতো, শর্ত না মানতো, তাহলে পরের অপশনে যেতাম। ক্লিয়ার বিষয়টা? ওকে, নেক্সট। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে চলে আসছে, আপনারা সবাই খুবই মনোযোগ দিবেন। হ্যাঁ, এখানে বলছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 সরল রেখা দুটি কোন বিন্দুতে ছেদ করবে? এখানে তো বলবে এটা সরল রেখা দুটি, তার মানে এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। এই সরল রেখা দুটি কোন বিন্দুতে ছেদ করবে? আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে, সবাই মনোযোগ দেন, এখন আমি নতুন টপিক শেখাচ্ছি। আমরা এখন শিখবো হচ্ছে সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন। সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশনের সমাধান, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়বো, ঠিক আছে? দেখেন, সবাই মনোযোগ দিবেন প্লিজ। আমি আচ্ছা, ধরেন 3x প্লাস, আচ্ছা আমি এটা দিচ্ছি, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7। একটু তাকান, এটা কি? এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট একটা সরল সমীকরণ কিনা? এত ঠান্ডা আমার জীবনেও লাগে নাই, অবস্থা খুবই খারাপ। এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট একটা সরল সমীকরণ, দুই চলক বিশিষ্ট একটা সরল সমীকরণ। এই দুই চলক বিশিষ্ট একটা সরল সমীকরণ, এইটা আসলে এটার জ্যামিতিক রূপ কি? এটার জ্যামিতিক রূপ হচ্ছে একটা সরল রেখা। সবাই মনোযোগ দেন প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ এবং মজা পাবেন, কিন্তু আমাকে 30 মিনিট সময় দিতে হবে। মজা পেতে হলে 30 মিনিট সময় দিতে হবে প্লিজ। এই দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, এইটার জ্যামিতিক রূপ হচ্ছে একটা সরল রেখা। অর্থাৎ এই জিনিসটাকে যদি আমরা মানে লেখচিত্রে মানে গ্রাফে স্থাপন করি, তাহলে এটা একটা সরল রেখা বোঝাবে। এখন বলুন কেমনে ভাই? দেখাচ্ছি আমি, দেখেন। সেটা হচ্ছে, আচ্ছা x ইকুয়াল টু যদি আমি 5 ধরি, সবাই তাকান, x ইকুয়াল টু যদি ধরি 5, আমি কিন্তু অঙ্ক এই অঙ্ক দেখাচ্ছি না, এটা বাদ, এটা বাদ, আমি এটা নিয়ে কাজ করতেছি। y ইজ ইকুয়াল টু 2, x এবং y এর এই মানটা কি এই সমীকরণকে সিদ্ধ করবে? সিদ্ধ করবে কিনা? সিদ্ধ করবে, কারণ x এর মানে এখানে 5 বসান, y এর মানে এখানে 2 বসান, তাহলে 5 আর 2 যোগ করলে 7 হয়। তার মানে এই মান দ্বারা কিন্তু এই সমীকরণ সিদ্ধ হবে। আচ্ছা, সমাধান কাকে বলে? এই সমাধানের ইংরেজি হচ্ছে সলিউশন। হ্যাঁ, সমাধানের ইংরেজি হচ্ছে সলিউশন। সমাধান, সমাধান কাকে বলে বলেন তো? সমাধান কাকে বলে বা সলিউশন কাকে বলে? প্লিজ রেসপন্স বলে তো। সলিউশন কাকে বলে? সলিউশন কাকে বলে? আমরা এখন পড়তেছি কিন্তু সলিউশন বা সমাধান। আমি একটা নতুন পেজ নিচ্ছি, সলিউশন বা সমাধান। সলিউশন বা সমাধান কাকে বলে? কেউ বলছেন না? যেমন x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7। এখন সলিউশন কাকে বলে প্লিজ?
চলকের যে মানের জন্য একটি সমীকরণ সিদ্ধ হয়, আমি আবার বলছি নতুন টপিকটার নাম হচ্ছে সলিউশন বা সমাধান। ঠিক আছে, যে সমীকরণ সিদ্ধ হয় তাকে ওই সমীকরণের সলিউশন বলে। কোনো কিছু নিষ্পত্তি is kind of process to solve the problem. আমরা সমীকরণের সমাধান চাচ্ছি। সমীকরণ, কোন সমীকরণের সমাধান বলতে কি বোঝায়? এই যে এটা চলকের যে মানের জন্য কোন সমীকরণ কি হবে, চলকের যে মানের জন্য কোন সমীকরণ সিদ্ধ হবে। সিদ্ধ হওয়া মানে হচ্ছে বাম পাশ আর ডান পাশ সমান হওয়া, বুঝছেন? সিদ্ধ মানে বয়েল হওয়া না, সিদ্ধ হওয়া মানে বাম পাশ ডান পাশ কি হওয়া, সমান হওয়া। চলকের যে মানের জন্য আজকের ক্লাসটা এখন যে ক্লাসটুকু হবে খুবই গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষায় মানে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে যে কোনো সময় বিপদে পড়তে পারেন। হ্যাঁ, তাহলে এখন আমাকে বলেন এই যে x প্লাস ওয়াই, একটু তাকান, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7, এটাকে একটা দুই চলক বিশিষ্ট সমীকরণ না? আমাকে বলেন এই সমীকরণের সমাধান কয়টা? এই সমীকরণের সমাধান কয়টা? এই সমীকরণের সমাধান কয়টা? দেখেন, আমি যদি বলি x ইকুয়াল টু 5, y ইজ ইকুয়াল টু 2, এই মান দিয়ে কি চলক, দেখেন চল x মানে xy মানে কিন্তু চলক, এই যে xy কিন্তু চলক। তাহলে x এর মান আর এই y এর মান, এই দুইটা মান দিয়ে এই সমীকরণ সিদ্ধ হবে, হবে না? হবে না, হবে। এই যে x এর মান 5, y এর মান 2, তাহলে 5 প্লাস 2 ইজ ইকুয়াল টু 7, এই যে মিলে গেছে। তার মানে এই যে 5 আর 2, এই যে 5 আর 2, এই মানটা এই পুরো মানটা কিন্তু এই যে এটা কিন্তু এই সমীকরণের একটা সমাধান, কারণ এই মান দিয়ে এই সমীকরণ সিদ্ধ হচ্ছে, সুতরাং এই মানটা হচ্ছে এই সমীকরণের একটা সমাধান। এখন একজন বললো না ভাই x ইকুয়াল টু আমি ধরবো 4 আর y ইজ ইকুয়াল টু ধরবো 3, একজন বললো যে এরকম। এখন এই মান দুটো এখানে বসান্ত, তাহলে 4 আর 3 যোগ করলে 7 হয়, তার মানে এই মান দিয়েও কিন্তু এই সমীকরণ সিদ্ধ হচ্ছে। সুতরাং এই 4 এবং 3 এই মানটাও কিন্তু এই সমীকরণের একটা সমাধান। ঠিক আছে, একজন বললো না ভাই x ইকুয়াল টু আমি ধরবো হচ্ছে 2 আর y ইকুয়াল টু x ইকুয়াল টু ধরবো হচ্ছে 2.5 আর y ইজ ইকুয়াল টু ধরবো 4.5, এই x এর মান 2.5, y এর মান 4.5, তাহলে 2.5 আর 4.5 এই দুটো যোগ করলেও 7 হবে। তার মানে এইটাও কিন্তু x এর একটা সমাধান, সরি এই সমীকরণের একটা সমাধান। তার মানে x আর y এর এরকম অসংখ্য মান নিতে পারবেন যে মানগুলোর জন্য এই সমীকরণ সিদ্ধ হবে। তার মানে এই সমীকরণের অসংখ্য সমাধান আছে। এই সমীকরণে কি আছে? অসংখ্য সমাধান আছে, অসংখ্য। এর নাম হচ্ছে মেনি সলিউশন। মেনি সলিউশন, তাকান প্লিজ, এর নাম কি? এর নাম হচ্ছে মেনি সলিউশন। মেনি সলিউশন, অনেক সমাধান, অসংখ্য সমাধান। তার মানে একটা সরল সমীকরণ, একটা দুই চলক বিশিষ্ট একটা সরল সমীকরণের সমাধান কতগুলো? অসংখ্য, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস। ওকে, মনে থাকবে না? থাকবে না। তার মানে এরকম প্রশ্ন পরীক্ষাতে আসছে, তাহলে যদি আপনাকে বলে 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 19, এই সমীকরণের সমাধান কয়টি? আপনি কি বলবেন? আপনি কি বলবেন এই সমীকরণের সমাধান কয়টি? আপনি বলবেন অসংখ্য। আপনার দেখার দরকার নাই যে আসলে অনেকগুলো মানের জন্য এটা সিদ্ধ হয় কিনা, শিওর থাকবেন দুই চলক বিশিষ্ট একটা সরল সমীকরণের সমাধান অসংখ্য, সবসময়, অলওয়েজ। হ্যাঁ, 6 অন দিয়েও হবে, এর আগের যে আগেরটা 6 অন দিয়েও হবে, এই যে এটা 6, এটা হচ্ছে 1, 6 আর 1 7, আরো এরকম অসংখ্য মান আছে। ঠিক আছে, তাহলে এই সমীকরণের সমাধান কয়টা? অসংখ্য। এখন প্রশ্ন হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন
সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সমাধান 3 রকম। এদিকে তাকান প্লিজ। চলক যদি 3টা থাকে, মনে করেন 3x প্লাস 5y প্লাস 7z ইজ ইকুয়াল টু 40, কিংবা বললো x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 30। এই সমীকরণের সমাধান কয়টি? এখানে কিন্তু চলক 3টা, এটা কিন্তু 3 চলক বিশিষ্ট সরল সমীকরণ। হ্যাঁ, তাহলে এখানেও কিন্তু সমাধান 3টা, সরি চলক 3টা। তাহলে এই সমীকরণের সমাধান কয়টা? অসংখ্য। x এর মান 10, y এর মান 12, z এর মান যদি ধরেন 8, তাহলে কি 30 হবে না? হবে। একদম না, x এর মান হচ্ছে 15, y এর মান 5, এটার মান হচ্ছে 10, তাহলে কি 30 হবে না? হবে না? হবে না। এই যে 30, তার মানে এই তিনটার মানে এই যে x, y এবং z এদের মান বিভিন্ন মানের জন্য এই পাশে 30 অনেক ভাবে হবে। তার মানে এই সমীকরণের সমাধান অসংখ্য। ঠিক আছে, অসংখ্য সমাধান। এইটাকে ম্যাথমেটিক্সের ভাষায় বলে মেনি সলিউশন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে একটা সমীকরণের অসংখ্য সমাধান থাকার শর্ত কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি তাহলে তো বুঝবেন না যে কখন অসংখ্য সমাধান থাকবে, কখন অসংখ্য সমাধান থাকবে না, এটা বুঝতে হবে। একটা সমীকরণের অসংখ্য সমাধান থাকার শর্ত একটু তাকান। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7। আমাকে বলেন এখানে সমীকরণ কয়টা, এখানে সমীকরণ কয়টা, আর এই সমীকরণে চলক কয়টা? প্লিজ আপনারা রেসপন্স করেন, আপনাদের মাধ্যমে উত্তর দেওয়াবো। এখানে সমীকরণ কয়টা আর চলক কয়টা? এখানে সমীকরণ কয়টা আর চলক কয়টা? রেসপন্স করতে হবে, কথা বলতে হবে, কথা না বললে হবে না। ইয়েস, এখানে সমীকরণ, এটা হচ্ছে সমীকরণ একটা, সমীকরণ একটি আর চলক হলো 2টা। চলক এই এক্স একটা চলক, ওয়াই একটা চলক, চলক হচ্ছে 2টি। যদি কখনো দেখেন, এদিকে দেখেন, আজকে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, আজকের ক্লাস অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যদি কখনো দেখেন যে কোথাও চলকের সংখ্যা বেশি সমীকরণের সংখ্যা কম, চলকের সংখ্যা বেশি সমীকরণের সংখ্যা কম, তাহলে সেখানে মেনি সলিউশন খুঁজে পাওয়া যাবে, মানে অনেক মানের, অসংখ্য মানের দ্বারা সমীকরণগুলো সিদ্ধ হবে। তার মানে সোজা কথা, সমীকরণের সংখ্যা যদি চলকের সংখ্যার চেয়ে কম হয়, সমীকরণের সংখ্যা যদি চলকের সংখ্যার চেয়ে কম হয়, তাহলে সেখানে মেনি সলিউশন, অসংখ্য সমাধান থাকবে। হ্যাঁ, দেখেন সমীকরণ আছে একটা, চলক আছে 2টা, তার মানে সমীকরণের সংখ্যা এই যে একটা, চলকের সংখ্যা মানে 2টা, এর চেয়ে কম। তাহলে সমীকরণের সংখ্যা মানে সমীকরণ কয়টা আছে? একটা, চলক কয়টা? 2টা। তার মানে সমীকরণ কম, চলক বেশি, চলক সংখ্যা বেশি, তাহলে সেখানে মেনি সলিউশন থাকবে। তাহলে এখন যদি বলা হয় 5x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 10, এই সমীকরণের সমাধান কয়টা? সমীকরণ হলো একটা আর চলক আছে হলো 2টা, তার মানে এর অসংখ্য সমাধান, অসংখ্য সমাধান। তার মানে এরকম যত সমীকরণ আছে, একটা সমীকরণ দেওয়া আছে, বলবে কতগুলো সমাধান? অসংখ্য সমাধান। মানে হচ্ছে এক্স ওয়াই এর মান কোন মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে। ক্লিয়ার? ওকে, এবার 2 নম্বরে আমরা পড়বো হচ্ছে ইউনিক সলিউশন। এরকম 3 রকম সলিউশন আছে। ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন বাংলায় বলা হচ্ছে অনন্য সমাধান। বাংলায় বলেছে অনন্য সমাধান। দেখেন এবার তাকান সবাই প্লিজ। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। এখানে কয়টা সমীকরণ? তাকান, এখানে কয়টা সমীকরণ? 2টা। চলক কয়টা? 2টা। চলকও কি এই যে পুরো জায়গাতে, পুরো জায়গাতে কয়টা? এখানে কয়টা সমীকরণ দেখতে পাচ্ছেন? 2টা। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এখানে চলক দেখতে পাচ্ছেন কয়টা? 2টা, x একটা ওয়াই একটা। তার মানে এখানে সমীকরণ 2টা, চলকও 2টা।
যখন এরকম কেস তৈরি হবে, ইয়েস, তার মানে এখানে কিন্তু এক্স এর মান যদি 5 হয় আর ওয়াই এর মান যদি 2 হয়, তাহলে এই সমীকরণ সিদ্ধ হবে। দেখেন 5 যোগ 2 7, এটাও সিদ্ধ হবে, কারণ 5 এক্স এর মান 5 5 মাইনাস 2 ইকুয়াল টু 3। তার মানে এই মান দিয়ে, চলকের এই মান দিয়ে এই দুইটা সমীকরণে কি হচ্ছে, সিদ্ধ হচ্ছে। কিন্তু এক্স ইকুয়াল টু যদি 4 ধরেন আর ওয়াই ইকুয়াল টু যদি 3 ধরেন, তাহলে এই সমীকরণ সিদ্ধ হবে, কিন্তু এটা হবে না। দেখেন 4 মাইনাস 3, 4 মাইনাস 3 তে 1 হয়, এখান থেকে এখানে 3, বোঝেন? তার মানে হচ্ছে কেবল এই একটা মানের জন্য, এক্স আর ওয়াই এর এক জোড়া এই মানের জন্যই, কেবল এই 5 আর 2, মানে এই একটা মানের জন্যই কেবল এই উভয় সমীকরণ সিদ্ধ হবে। এর বাইরে আর কোনো সমাধান নাই। এই দুটা সমীকরণের মানে চলকের একটা মানের জন্যই কেবল এই উভয় সমীকরণ সিদ্ধ হবে। একে বলা হয় ইউনিক সলিউশন, অনন্য সমাধান। ইউনিক মানে কি? ইউনিক মানে কি? এক পিস, ওয়ান পিস, অনলি ওয়ান পিস, তাই না? বলো না এই বৈশিষ্ট্য ইউনিক বৈশিষ্ট্য। ইউনিক বৈশিষ্ট্য মানে কি? এই বৈশিষ্ট্যটা কেবল এরই আছে, আর কারো নাই। তার মানে এই সমীকরণ দুইটার কয়টা সমাধান? একটাই সমাধান। এই যে 5 আর 2, এই 5 আর 2 এই একটাই সমাধান, এর বাইরে এদের কোনো সমাধান নাই। এটাকে বলে ইউনিক সলিউশন। আপনারা কি বুঝছেন ইউনিক সলিউশনের ব্যাপারটা? ইউনিক সলিউশন মানে অনন্য সমাধান, মানে চলকের কেবল একটা মানের জন্য উভয় সমীকরণ সিদ্ধ হবে। বোঝা গেছে বিষয়টা? প্লিজ একটু রেসপন্স করেন। ইউনিক সলিউশনটা ব্যাপারটা বুঝছেন কিনা? মানে চলকের কেবল এক জোড়া মানের জন্য, মানে একটা মানের জন্য, মানে চলকের একটা মানের জন্যই কেবল উভয় সমীকরণ যখন সিদ্ধ হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে ইউনিক সলিউশন। ওকে, অন্য কোনো মানের জন্য হবে না। এখন প্রশ্ন হচ্ছে ইউনিক সলিউশন কখন পাবো? এদিকে তাকান, ইউনিক সলিউশন কখন পাবো? ইউনিক সলিউশনের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন, নাম্বার অফ ইকুয়েশন and number of variables must be equal to have unique solution. দেখেন, নাম্বার অফ ইকুয়েশন মানে সমীকরণের সংখ্যা, and number of variables মানে চলকের সংখ্যা, must be equal মানে অবশ্যই সমান হতে হবে, to have unique solution মানে যদি ইউনিক সলিউশন পেতে চান, তাহলে সমীকরণের সংখ্যা এবং চলকের সংখ্যা অবশ্যই সমান হতে হবে। দেখেন এখানে সমীকরণ আছে কয়টা? দুইটা। চলক আছে কয়টা? দুইটা। তার মানে সমীকরণের সংখ্যা চলকের সংখ্যা সমান, সুতরাং এখানে ইউনিক সলিউশন থাকবে। বুঝছেন? তাহলে মেনি সলিউশন কখন থাকে? একবার আমার সাথে একটু বলেন তো, মেনি সলিউশন কখন থাকে? যখন ইকুয়েশন কম, চলক বেশি। ইকুয়েশন একটা, চলক দুইটা। যদি শুধু x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 বলতাম, তাহলে বোধ হয় এর অনেক সমাধান আছে, কারণ x আর y এর অনেক মানের জন্য এই পাশে 7 বানানো যাবে। আর ইউনিক সলিউশন কখন থাকে? যখন ইকুয়েশন যতটা, চলকও যদি ততটা থাকে, তাহলে বুঝতে হবে এখানে সমাধান করে ইউনিক সলিউশন বা অনন্য সমাধান পাবো। ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে এই ইউনিক সলিউশনের যে ব্যাপারটা, দেখেন আমি আপনাদেরকে আজকে একটা জিনিস ক্লিয়ার করব। আপনাদেরকে আমি সবসময় বলতাম যে খেয়াল করে দেখেন, এরকম x প্লাস ওয়াই রিলেটেড একটা একটা সমীকরণ আসতো, আমি বলতাম যে এরকম যদি আরেকটা সমীকরণ প্রস্তুত করতে পারি, তাহলে এই দুইটা সমীকরণ সমাধান সম্ভব। মনে করে দেখেন আগে অঙ্ক করার সময়, তখন কিন্তু বলি নাই। তো কেন এরকম হচ্ছে? কেন দুইটা সমীকরণ কেন লাগে সমাধান করতে? আজকে কি বুঝছেন যে এরকম কেন দুইটা সমীকরণ লাগে সবসময় সমাধান করতে? তাছাড়া হয় না। এক্স আর ওয়াই এর মান সমাধান করার জন্য এরকম দুইটা সমীকরণ লাগে। কেন লাগে? কারণ ইউনিক সলিউশন পেতে হলে সমীকরণের সংখ্যা আর চলকের সংখ্যা সমান হতে হবে। এখানে চলক আছে দুইটা, তা দুইটা চলক তো এই একটা সমীকরণ দিয়ে তো আর দুই চলক সমাধান বের করা সম্ভব না। তো যেহেতু চলক আছে দুইটা, সুতরাং সমীকরণও এরকম দুইটা লাগবে, তাহলে সমাধান হবে। এই জন্য আমরা সবসময় এরকম দুইটা সমীকরণ বের করি, তারপর সমাধান করি।
হ্যাঁ, বুঝতে হবে, এগুলো বুঝলে পরে কাজে লাগবে। হ্যাঁ, বুঝলে পরে কাজে লাগবে, আপনি মানে বুঝে পড়বেন, মানে না বুঝে পড়ে লাভ কি? আমার এরকম এক্স ওয়াই রিলেটেড একটা সমীকরণ দেওয়া আছে, আর একটা দেওয়া আছে, সমাধান করতেছি। কিন্তু যে বোঝে সে জানে যে একটা সমীকরণ পাওয়া গেছে, এমন এখানে 3x + 2y = 12, সে এরকম একটা সমীকরণ পাইছে, সে শিওর থাকবে সমাধান নামাতে হলে এরকম আর একটা সমীকরণ লাগবে। সে জানে যে এরকম আর একটা সমীকরণ না হলে সমাধান নামবে না। কেন? কারণ ইউনিক সলিউশন পেতে হলে এখানে চলক যেহেতু দুইটা, তার মানে এরকম সমীকরণ লাগবে দুইটা। ওকে, জি, তাহলে ইউনিক সলিউশন গেল, অনন্য সমাধান। এইবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনারা আমার এই প্রশ্নের উত্তর দেন, দেখি কি অবস্থা, কি বুঝলেন এখন আমি বুঝতে পারবো। আমাকে বলেন 3x + 5y = 10 আর 6x + 10y = 12। আমাকে বলেন তো এখানে কেমন সমাধান পাবো, মেনি সলিউশন নাকি ইউনিক সলিউশন? রেসপন্স করেন, এখানে কেমন সমাধান পাবো, মেনি সলিউশন নাকি ইউনিক সলিউশন? আমি পানির বিরতি দিলাম 20 সেকেন্ড, আপনারা উত্তর দেন। আচ্ছা, ইউনিক সলিউশন। কেন ইউনিক সলিউশন? কেন ইউনিক সলিউশন? কারণ এখানে সমীকরণ আছে দুইটা। হ্যাঁ, এখানে সমীকরণ আছে দুইটা, চলক আছে দুইটা। আচ্ছা, দেখেন, তাহলে এই দুইটা সমীকরণের যখন যদি আমি সমাধান বের করতে যাই, তাকান এদিকে প্লিজ, এবার তাকান। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার এদের সমাধান বের করব। সমাধান বের করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে আছে 3, এখানে আছে 6, তাহলে এটাকে 6 বানাতে হবে। তাহলে এটাকে 6 বানাতে হলে এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ করবে, এটাকে 2 দিয়ে গুণ, দেখেন 2 দিয়ে গুণ। তাই এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এটা হবে 3 দুগুণী 6x + 5 দুগুণী 10y = 10 দুগুণী 20। এখানে আছে, এটাকে কিছু দিয়ে গুণ করবো না, কারণ এখানে 6x তো আছেই। তাই এটা 6x + 10y = 12। বিয়োগ করলে সাইন চেঞ্জ হবে, x কাটা, এর 10y কাটা। এই দুইটা ইকুয়েশন সমাধান করতে যাই দেখতেছি x আর y দুইটাই কেটে যাচ্ছে, x y থাকছেই না, তো সমাধান কি বেরোবে? এটার নাম নো সলিউশন। দিস ইজ কল্ড নো সলিউশন। 3 রকম সমাধান, মেনি সলিউশন, ইউনিক সলিউশন, নো সলিউশন। এমনও থাকবে যে কোনো সলিউশন নাই। হ্যাঁ, এই দুইটা সমীকরণের কোনো সমাধান নাই। 3x + 5y = 10, 6x + 10y = 12, এই সমীকরণ দ্বয়ের কোনো সমাধান নেই। এটাকে বলে নো সলিউশন। তাহলে সলিউশন 3 রকম, একটা হচ্ছে ইউনিক মেনি সলিউশন, ইউনিক সলিউশন, নো সলিউশন। বোঝা গেছে বিষয়টা? তার মানে বিষয়টা এরকম না যে সমীকরণের সংখ্যা আর চলকের সংখ্যা সমান থাকলেই যে সমাধান থাকবে, ব্যাপারটা এরকম না। সমীকরণের সংখ্যা চলকের সংখ্যা সমান থাকলে, যদি সমাধান থেকে থাকে তাহলে একটাই সমাধান থাকবে, কিন্তু সমাধান নাও থাকতে পারে। যদি সমাধান না থাকে তার নাম হচ্ছে নো সলিউশন। আমি আনসার দেইনি না? আচ্ছা, অপশন ছিল 2টা। আচ্ছা, ঠিক আছে, ব্যাপার না। আরে এখানে ভুল হোক, পরীক্ষার হলে যাতে ভুল না হয়, এই জন্যই তো আমি এত চেষ্টা করতেছি, তাই না? এটার নাম নো সলিউশন। এখন প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, সমাধান নাই, ব্যাপারটা কেমন না? একটু তাকান, এখন হচ্ছে প্র্যাকটিক্যাল ফিলিংস পাবেন। এতক্ষণ আমি বললাম থিওরিটিক্যাল ফিলিংস, এখন আপনি প্র্যাকটিক্যাল ফিলিংস পাবেন যে দুইটা সমীকরণের আবার সমাধান নাই। এটা কেমনে সম্ভব? সমাধান থাকা উচিত, তাই না ব্যাপারটা? হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন যে সমাধান নাই বা সমাধান থাকে না কেন। সবাই একটু তাকাবেন প্লিজ, সবাই একটু তাকাবেন। এখন আমি যদি বলি যে x প্লাস, একটু তাকান, x + y = 7, আপনি কি জানেন এই যে সরল সমীকরণ, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ,
এই সমীকরণকে যদি আমরা লেখচিত্রে বা গ্রাফে স্থাপন করি তাহলে জ্যামিতিক রূপ হবে একটা সরল রেখা। এই সমীকরণটাকে যদি আমরা একটা গ্রাফে বা একটা লেখচিত্রে যদি স্থাপন করি এটা একটা সরল রেখা হবে। কিভাবে? আচ্ছা আমি যদি বলি যে এক্স আর ওয়াই এর মান, দেখেন এক্স আর ওয়াই এর মান 5 আর 2, তাহলে কি হবে না এই সমীকরণ সিদ্ধ হবে না? হবে হবে হবে। তাহলে 5 আর 2 এই যে। আমি যদি বলি যে না এক্স আর ওয়াই এর মান 4 আর 3, তাহলে কি এই সমীকরণ সিদ্ধ হবে না? হবে। আমি যদি বলি যে না এক্স আর ওয়াই এর মান 6 আর 1, তাও হবে না? এই যে 6 + 1 = 7 হবে। এখন এই এক্স আর ওয়াই এর মান, এই মানগুলো যদি আমরা এখন একটা গ্রাফে স্থাপন করি, দেখেন প্রথমে 5 2, 5 মানে এদিকে যাবো 1 2 3 4 5 1 2, এটা হলো 5 2, 5 2 বিন্দু, এই যে এই বিন্দুটা। 4 3, তার মানে এদিকে 1 2 3 4 3 1 2 3, এটা হচ্ছে 4 3 বিন্দু। এখন এই বিন্দুটা 6 1 1 2 3 4 5 6 6 1। এইবার এই যে এই বিন্দুগুলো, এই যে এই বিন্দুগুলো যদি যুক্ত করেন, দেখছেন এই যে একটা সরল রেখা, এই যে এই সরল রেখা এদিকে চলবে, কারণ না তাহলে এদিকে তাকান, এই যে যে সমাধান বলছে, এই যে যে সমাধান বের করতেছেন না, এক্স ওয়াই মানে কি, এক্স ওয়াই এর এই মানগুলো মানে কি, এই মানগুলো কি এই সমীকরণের সমাধান না? এদিকে তাকান প্লিজ, এই মানগুলো কি এই সমীকরণের সমাধান না? ওই সমাধানই হচ্ছে এই সরল রেখার উপর অবস্থিত এক একটা বিন্দু। তাহলে এরকম এক্স ওয়াই এর কত মান আছে যা একে সিদ্ধ করে? এরকম তো অসংখ্য মান আছে, তাই এই সরল রেখার উপর অসংখ্য বিন্দু আছে। আমরা পড়ি না যে একটা সরল রেখার উপর অসংখ্য বিন্দু থাকে, এই যে সরল রেখার উপর অসংখ্য বিন্দু, আর এই প্রত্যেকটা বিন্দুই হচ্ছে এর এক একটা সমাধান। আমার কথা কি বোঝা যাচ্ছে? প্লিজ রেসপন্স করতে হবে। বোঝা যাচ্ছে না কঠিন লাগতেছে? তার মানে হচ্ছে এই দুই চলক বিশিষ্ট একটা সরল সমীকরণকে যদি গ্রাফে স্থাপন করি তাহলে সেটা হবে একটা সরল রেখা, আর সরল রেখার উপর অসংখ্য বিন্দু আছে, আর এই প্রত্যেকটা বিন্দুই হচ্ছে এই সমীকরণের এক একটা সমাধান, মানে এই যে এইগুলো এক একটা বিন্দু। ঠিক আছে, ওকে? তার মানে আপনি বুঝছেন যে এরকম দুই চলক বিশিষ্ট, এই যে এই চলক আর এই যে দুই চলক বিশিষ্ট একটা সরল সমীকরণকে যদি গ্রাফে বসাই তাহলে সেটা একটা কি হবে? সেটা কি হবে? সেটা হবে একটা সরল রেখা। ওকে? তো যে কোনো এরকম এক্স ওয়াই রিলেটেড যে কোনো দুই চলক, মানে এখানে পাওয়ার কিন্তু এরকম এক্স স্কয়ার থাকলে হবে না, কিন্তু এক্স স্কয়ার থাকলে সেটা কিন্তু সরল রেখা না। এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, হ্যাঁ, তাহলে তো সরল সমীকরণ হয়। বুঝছেন? সরল রেখা তার মানে এরকম যত আছে সবই সরল রেখা, গ্রাফে বসালে সেটা সরল রেখা। মানে 3x + 5y = 0 যদি বলে এটা গ্রাফে বসালে এটা কেমন হবে? সরল রেখা হবে। দুই চলক বিশিষ্ট যে কোনো সরল সমীকরণ সেটা একটা সরল রেখাকে রিপ্রেজেন্ট করে। ওকে, এইবার আপনারা আমাকে বলবেন, তাকান, তাহলে আপনি মনে করেন তাহলে ইউনিক সলিউশনের ব্যাপারটা বোঝায় আগে। ইউনিক সলিউশন, নো সলিউশন। মনে করেন আচ্ছা ইউনিক সলিউশনের ব্যাপারটা বোঝাই। x plus y is equal to 7 আর x minus y is equal to 3। এই যে দুইটা সমীকরণ সমাধান করলে একটা ইউনিক সলিউশন পাবো, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে এই যে এই দুইটা সমীকরণ সমাধান করে যে একটা ইউনিক সলিউশন পাবো, মানে x y এর মান পাবো, এখান থেকে x এর মান কত? x equal to 7 আর 3 যোগ করে 7 + 3 / 2 মানে হচ্ছে 5, আর y এর মান কেমনে পাবেন? এই দুটো বিয়োগ করেন, 7 - 3 / 2 মানে হচ্ছে 2। তার মানে এই দুটো সমীকরণের যে ইউনিক সলিউশন সেটা হচ্ছে 5 আর 2, অর্থাৎ x, y 5, 2। অর্থাৎ এই মান দিয়ে এই সমীকরণ সিদ্ধ হবে, এই সমীকরণ সিদ্ধ হবে। এইটা হলো এই সমীকরণ দুইটার ইউনিক সলিউশন। এখন আমাকে বলেন প্লিজ, কোন সমীকরণের এই যে দুইটা সমীকরণের যে সমাধান বের করি, এদিকে তাকান প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই যে দুইটা সমীকরণের সমাধান বের করলাম 5 আর 2, এটা আসলে কি বের করলাম কেউ বলতে পারবেন? প্লিজ একটু রেসপন্স করেন তো। এই যে এই দুইটা সমীকরণের যে সমাধান বের করলাম 5 2, ইউনিক সলিউশন বলতেছি, কারণ সমীকরণের সংখ্যা আর চলকের সংখ্যা সমান, তাহলে ইউনিক সলিউশন। এই যে 5 2 যে সমাধান বের করলেন এই দুটো সমীকরণ, এটা কি বের করলেন কেউ বলতে পারবেন? কি বের করলেন? চলকের মান। হ্যাঁ, চলকের মান, কথাটা সত্য। একটি বিন্দু
সহগ চলকের মান, এ কথাও সত্য। এক্স এর স্থানাঙ্ক ওয়াই এর স্থানাঙ্ক, এ কথাও সত্য। সব কথাই সত্য। সমীকরণের মূল, সমীকরণের মূল। আচ্ছা একটু তাকান, একটু তাকান প্লিজ। আচ্ছা এক্স প্লাস ওয়াই, দিকে তাকান। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, এটা কি একটা সরল রেখা না? এটাকে একটা সরল রেখাকে বোঝাচ্ছে না? তার মানে এই জিনিসটাকে, এদিকে তাকান, এইটাকে যদি আমি এখন গ্রাফে রিপ্রেজেন্ট করি তাহলে এরকম একটা সরল রেখা হবে, হবে না? হবে না? হবে না? হবে না? হবে। আবার এইটাকে যদি আমি, এদিকে তাকান, এই রেখাকে, এই যে এইটাকে যদি আমি এখন গ্রাফে বসাই তাহলে এইটাও কি একটা সরল রেখা হবে না? ইয়েস। তার মানে এইটাকে যদি আমি গ্রাফে বসাই একটা সরল রেখা হবে, এইটাকে যখন আমি গ্রাফে বসাবো এটা আরেকটা সরল রেখা হবে। এই দুই সরল রেখার যে ছেদ বিন্দু, ওই ছেদ বিন্দুটাই হচ্ছে এই বিন্দু, মানে সমাধান। তার মানে দুইটা সমীকরণের সমাধান বের করা মানে হচ্ছে ওই দুই সমীকরণকে গ্রাফে বসালে পারে যে ছেদ বিন্দু পাবেন সেই ছেদ বিন্দু বের করা। আমার কথা কি বুঝছেন? কারণ এটা তো একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, তাহলে এই দুই সরল রেখা যখন বসাবেন নিশ্চয়ই এই দুই সরল রেখা কোথাও না কোথাও ছেদ করবে, সেই ছেদ বিন্দু হচ্ছে ওদের সমাধান। তার মানে দুইটা সরল সমীকরণের সমাধান বের করেন মানে আসলে ওদের ছেদ বিন্দু বের করেন। এবার কি বোঝা গেছে বিষয়টা? তার মানে দুইটা সরল সমীকরণ সমাধান করা মানে ওদেরকে গ্রাফে বসালে তো ওরা দুইটা সরল রেখা হবে, আর এই দুইটা সরল রেখা তো নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় যে ছেদ করবে, সেটা হচ্ছে ছেদ বিন্দু। তার মানে হচ্ছে এখন প্রশ্ন হলো, একটু তাকান, এখন ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এখন প্রশ্ন হলো, এমন কি হয় না যে একটা সরল রেখা এরকম আর একটা সরল রেখা এরকম, মানে এই দুইটা সরল রেখা পরস্পর সমান্তরাল, এরকম হয় না? এরকম নাই। দুইটা সরল রেখা কি সবসময় ছেদ করে? জ্যামিতিতে কিন্তু পড়াইছি, দুইটা সরল রেখা কি সবসময় পরস্পরকে ছেদ করে? করে? আপনি বলেন। এই যে এই দুইটা সরল রেখা হচ্ছে পরস্পর সমান্তরাল সরল রেখা, এই দুইটা সরল রেখা কিন্তু জীবনেও কোথাও ছেদ করবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই সরল রেখাটা কি এরকম কোন একটা সরল সমীকরণকে বোঝাচ্ছে না? যে কোনো সরল রেখা মানেই হচ্ছে এটা কোনো না কোনো সরল সমীকরণের মানে গ্রাফিক্যাল ফর্ম, ঠিক আছে? তাহলে এটা কিন্তু কোনো না কোনো একটা সরল রেখার একটা গ্রাফিক্যাল ফর্ম, সরি কোনো একটা সরল সমীকরণের। এটাও কিন্তু অন্য আর একটা সমীকরণের গ্রাফ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই দুইটা সমীকরণ কি এদেরকে ছেদ করবে? জীবনেও এরা পরস্পরকে ছেদ করবে না। তার মানে এদের কোনো সাধারণ বিন্দু, ছেদ বিন্দু নাই। যেমন এই দুইটা সরল রেখা ছেদ বিন্দু আছে, তাহলে এদের তো ছেদ বিন্দু নাই। ছেদ বিন্দু নাই মানে তো সমাধান নাই, কারণ ছেদ বিন্দু মানেই হচ্ছে সমাধান। ইয়েস, এই দুইজনের কোনো সমাধান নাই, এইটাই হচ্ছে নো সলিউশন। তার মানে দুইটা সরল রেখা যখন পরস্পর সমান্তরাল হয়, ওই দুইটা সরল রেখার যে দুইটা ইকুয়েশন থাকে সেই দুইটা ইকুয়েশনের কোনো সমাধান থাকে না, এটাকে বলেন নো সলিউশন। আপনারা বুঝছেন কিনা, কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটা বলেন। মেনি সলিউশন, ইউনিক সলিউশন, নো সলিউশন, ক্লিয়ার কিনা বলেন। হ্যাঁ, এইটাই হলো সেই নো সলিউশন। এখন প্রশ্ন হচ্ছে, আমি ইকুয়েশন দেখে কি করে বুঝবো যে এইটার সলিউশন থাকবে কি থাকবে না? হ্যাঁ, ইকুয়েশন দেখেই বোঝা যাবে, তারও টেকনিক আছে, আমি বলে দিব। ওকে, আচ্ছা দেখেন, আমি একটা সরল রেখা লিখলাম, ধরেন a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু c1। এটা কিন্তু একটা সরল সমীকরণ। ওই যে পড়ি না যে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 5, এই 3 হচ্ছে a1, মানে x এর সহগকে a দ্বারা প্রকাশ করে না, 1 দিস a1। এই 2 হচ্ছে b1 আর এই c1 হচ্ছে 5। বুঝতে পারতেছেন আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এবার আমি যদি বলি a2x প্লাস b2y ইজ ইকুয়াল টু c2, এটাও কিন্তু একটা সরল রেখা, মানে সরল সমীকরণ। এই দুইটা সরল সমীকরণের ইউনিক সলিউশন থাকবে নাকি কোনো সলিউশন থাকবে না, তার একটা শর্ত আছে। এই দুইটা সরল সমীকরণের ইউনিক সলিউশন থাকবে নাকি সলিউশনই থাকবে না, তার একটা শর্ত আছে। সেই শর্তটা কি? যদি এই a1 আর a2 অনুপাত আর এই b1 আর b2 অনুপাত যদি সমান হয় এবং এই c1 আর c2 অনুপাত এইটা যদি অসমান হয়,
তাহলে ওই সমীকরণের কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না, মানে নো সলিউশন ঘটবে, মানে সরল রেখা দুইটা পরস্পর সমান্তরাল হবে। এইটা হলো দুইটা সরল সমীকরণের সমাধান না থাকার শর্ত, মানে নো সলিউশন হওয়ার শর্ত হচ্ছে এই যে প্রথম সমীকরণের এক্স এর সহগ আর দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগের অনুপাত, এটার ওয়াই এর সহগের অনুপাত, এই দুইটা সমান হবে, কিন্তু এই দুইটা কিন্তু এই দুজনের অনুপাত সমান হবে না। যদি এই ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে ওই সমীকরণ দুইটা পরস্পর সমান্তরাল, এদের কোনো সলিউশন থাকবে না। ঠিক আছে, আপনাদেরকে আমি যে এইটা দিছিলাম যে এখানে সমাধান করে গেল, আচ্ছা মুছে ফেলছি। আচ্ছা আমি দেখেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বানাই দিছিলাম, দেখেন 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 10, আর কি দিছিলাম 6x প্লাস 10y ইজ ইকুয়াল টু 12। বলছিলাম যে এই দুইটা সমীকরণের কেমন সমাধান থাকবে, আপনারা বলছেন ইউনিক সলিউশন। দুইটা সমীকরণ যখন দেওয়া থাকবে তখন তার ইউনিক সলিউশন থাকতে পারে, অথবা এমন হতে পারে কোনো সমাধান নাই। আপনাকে আগে চেক করতে হবে যে এদের সমাধান আছে কি না, আগে এটা চেক করতে হবে। যদি সমাধান না থাকে তাহলে তো নাই, আর যদি থাকে তখন বলবেন ইউনিক সলিউশন। তাহলে চেক করার নিয়ম কি, এইটা আর এইটার অনুপাত, অর্থাৎ 3 ডিভাইডেড বাই 6, এইটা আর এইটার অনুপাত মানে 5 ডিভাইডেড বাই 10, এই দুটো হবে সমান। কিন্তু এই যে 10 ডিভাইডেড বাই 12, এইটা এদের অসমান হবে। দেখেন 3 বাই 6 এটা হাফ হয়, 5 বাই 10 এটাও হাফ হয়, কিন্তু এটা কিন্তু হাফ হচ্ছে না, এটা হাফ হচ্ছে না। তার মানে হচ্ছে এই অংশটুক সমান হয়েছে কিন্তু এই অংশটুক সমান হয়নি, তার মানে বুঝতে হবে এদের সলিউশন নাই, কারণ এই সরলরেখা আর এই সরলরেখা পরস্পর সমান্তরাল হবে। আমি কি বুঝাইতে পারছি? এবার আমাকে বলেন প্লিজ, মেনি সলিউশন, ইউনিক সলিউশন, নো সলিউশন কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলেন। এখন আমি গাণিতিক সমস্যায় প্রবেশ করব। আমার বোঝানো শেষ, আপনারা এখন আমাকে বলেন কি, প্লিজ একটু রেসপন্স করতে হবে, কোথাও না বুঝলেও বলতে হবে, আমি আবার দরকার সেই জায়গাতে ট্রাই করব, কিন্তু আপনি চেষ্টা বলেন প্লিজ, রেসপন্স করেন যে বুঝছেন কিনা। ওকে, ঠিক আছে, এবার আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। আচ্ছা এই যে দেখেন, এখানে কি বলছে, এখানে বলছে দেখেন একটু থাকান, এইটা একটা সরল রেখা, এইটা এবং এইটা সরল রেখা, দেখেন এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, বলে দিছে যে সরল রেখা দুটি কোন বিন্দুতে ছেদ করবে। আরে ছেদ বিন্দু বের করতে হবে, তাহলে এই সরল রেখা দুইটার ছেদ বিন্দু বের করতে হবে। আমি কি বলছিলাম, ছেদ বিন্দু মানে কি, ছেদ বিন্দু মানে এদের সমাধান। দুইটা সরল রেখার ছেদ বিন্দু বের করা মানে ওদের সমাধান বের করা, মানে এক্স ওয়াই এর মান বের করা, বুঝতে হবে। হ্যাঁ, তাহলে ছেদ বিন্দু, এটা আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, আর এটা কি 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এই 3 এই পাশে আছে না, এটাকে এই পাশে পার করেন, মানে এটার মতো করে সাজান, এই প্লাস 3 এই পাশে গেলে মাইনাস 3, এই দুটো যোগ করলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, এই পাশে থাকবে 3x, এই পাশে থাকবে 0 আর মাইনাস 3 যোগ করলে মাইনাস 3, এই 3 দিয়ে এই পাশে ভাগ করলে x ইকুয়াল টু -1, তাহলে x এর মান হচ্ছে -1, x এর মান -1, এই একটা অপশনই আছে, তাহলে আমার y এর মান বের করার দরকার নাই, এটা উত্তর মেরে দেন। ওকে, y এর মান বের করলে এখন এই x এর মান এখানে বসান, এই -1 এই পাশে বসালে পরে এই -1 এই পাশে +1 হবে, তার মানে y এর মান হবে +1। নেক্সট, y ইকুয়াল টু x প্লাস 3 এবং y ইকুয়াল টু -x মাইনাস 3 রেখা দ্বয়ের ছেদ বিন্দু। দেখেন ছেদ বিন্দু চাইছে, তাহলে এটা একটা রেখা, কি করে বুঝবে যে x আছে y আছে, এখানে x আছে y আছে, তাহলে এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এই রেখা দ্বয়ের ছেদ বিন্দু চাইছে, ছেদ বিন্দু চাইছে মানে বুঝতেই পারছেন এই দুটো সমাধান বের করতে হবে। তাই এটা y, এই x এই পাশে নিয়ে আসলে পারে -x ইজ ইকুয়াল টু 3, এখানে আছে y, এই -x এই পাশে আসলে +x ইজ ইকুয়াল টু -3, x x কাটা, তাহলে 2y ইজ ইকুয়াল টু +3 -3 0, তাহলে y ইকুয়াল টু এই 0 কে 2 দিয়ে ভাগ করলে 0, y এর মান 0, দেখেন y এর মান 0 আছে, এখানেও আছে, এখানেও আছে, তার মানে y এর মান 0 দিয়ে হচ্ছে না, এই y এর মান এখানে বসান, তো এখানে বসলে 0, এই যে y এর মান 0, 0 ইকুয়াল টু x প্লাস 3, x এর মান কেমনে পাবেন, এই +3 এই পাশে আসলে -3, x এর মান -3, তাহলে x হচ্ছে -3, y এর মান 0, তাহলে a নাম্বার অপশন আমাদের উত্তর।
এখন অনেকে শোনেন, এই প্রশ্ন দেখে অনেকে ছেদ বিন্দু মানে কি? ছেদ বিন্দু মানে যে দুইটা সমীকরণের সমাধান বের করা, এইটাই তো অনেকে জানে না। ছেদ বিন্দু বলে, আরে ছেদ বিন্দু তো জীবনে বের করি নাই। যদি বলে সমাধান করুন তাহলে পারতেছে, কিন্তু যদি বলতে ছেদ বিন্দু বের করুন আর পারছে না। ছেদ বিন্দু মানেই সমাধান। হ্যাঁ, আচ্ছা এবার তাকান, 2-5 বিন্দুটি কোন সরল রেখার উপর অবস্থিত? তাহলে এগুলা কিন্তু সরল রেখা, এগুলা কিন্তু সব সরল রেখা, দেখছেন এগুলা কিন্তু কি সরল রেখা। এখন 2-5 বিন্দুটি কোন সরল রেখার উপর অবস্থিত? আচ্ছা, সরল রেখার উপর যে বিন্দুগুলো অবস্থিত সেই বিন্দুগুলোকেই কিন্তু বলে ওই সরল রেখার সমাধান। তার মানে এই বিন্দুটা কোন সরল রেখার উপর অবস্থিত, তার জন্য আপনাকে কি করতে হবে? এই বিন্দু দিয়ে এই 4টা সমীকরণের মধ্যে যেটা সিদ্ধ হবে এই বিন্দুটা সেই সরল রেখার উপর অবস্থিত। তার মানে এরকম প্রশ্ন যদি কখনো আসে যে এরকম একটা বিন্দু দিয়ে যদি বলে এই বিন্দুটি কোন সরল রেখার উপর অবস্থিত, তার মানে আপনাকে এই বিন্দুটা এখন এই সরল রেখার উপর অবস্থিত, মানে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এই এক্স আর ওয়াই এর মান এখানে বসায় দেখতে হবে কোন সমীকরণ এই বিন্দু দিয়ে সিদ্ধ হয়, সেটাই আমাদের উত্তর। অপশন টেস্ট। তাহলে এই 1 নম্বরে বসান, তাহলে 2 দুগুণী 4, 2 দুগুণী 4 -5, 4 - 5 মানে -1, তাহলে এই পাশে হচ্ছে 1, তার মানে এটা উত্তর না। এখানে বসান 2 দুগুণী 4 মাইনাস, আরে 2 দুগুণী 4 মাইনাস মানে হচ্ছে +5 মানে 9, এটা উত্তর না। 2 দুগুণী 4, 3 × 5 = 15। আচ্ছা এই যে দেখেন 2 গুণ 2 মাইনাস 3 গুণ ওয়াই এর মান কিন্তু -5। হ্যাঁ, দেখি 23 হয় কিনা। তাহলে 2 দুগুণী 4, সরি 4 গুণ 2, এই যে 4 গুণ 2, এক্স এর মান 2, ওয়াই এর মান -5, তাই 3 গুণ -5, তাহলে 4 দুগুণী 8, এই মাইনাস মাইনাসে প্লাস, 3 × 5 = 15, 8 আর 15 23, এই যে এই পাশে 23 মিলে গেছে, তার মানে সি নাম্বার অপশন উত্তর। এই টাইপের কোশ্চেন আসলে কি করতে হবে? এই বিন্দু দিয়ে দেখতে হবে যে কোন সমীকরণটা সিদ্ধ হয়, মানে ওই বিন্দুটা যেখানে বসালে পরে বাম পাশ ডান পাশ সমান হয়, সেটাই আমাদের উত্তর। নেক্সট, 3x + 2y = 15 সমীকরণের সমাধান কোনটি বলেন তো? এখানে সমীকরণ কয়টা? একটা। চলক কয়টা? দুইটা। তাহলে সমীকরণ একটা, চলক হলো দুইটা, তার মানে সমীকরণ কম, চলক সংখ্যা বেশি। তাহলে এই সমীকরণের কি মেনি সলিউশন, অসংখ্য সমাধান থাকবে, অনেক সমাধান। কি অসংখ্য সমাধান? আমি আগেই বলছি কিন্তু সমীকরণের সংখ্যা চলকের সংখ্যার চেয়ে কম। সমীকরণ একটা, চলক দুইটা, তাহলে বের করা সম্ভব না, কারণ এরকম দুইটা সমীকরণ হলে আমরা বের করতে পারি। বুঝতে পারতেছেন এবার? তার মানে এর অসীম সংখ্যক সমাধান থাকবে, ক্লিয়ার বিষয়টা? বুঝে পড়েন, কাজে লাগবে, না হলে পড়ে লাভ নাই। এটা একটু ভুল আছে, কারেকশন করবেন। 87 নম্বর। এই যে এটা 5y হবে, এটা হবে ky, এই যে 2 নম্বরের ইকুয়েশনে এখানে ky হবে, এটা ky হবে, প্লিজ ঠিক করেন। এটা হবে, ও সরি, এই যে 5y এর জায়গা হবে, এটা ky হবে। আচ্ছা এবার কি বলছে? কে এর কোন মানের জন্য এই সমীকরণ আর এই সমীকরণের দুটির কোনো সমাধান থাকবে না। কোনো সমাধান থাকবে না মানে নো সলিউশন। বলছে এই কে এর কোন মানের জন্য এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দুইটার নাকি সমাধানই থাকবে না, মানে নো সলিউশন ঘটে যাবে। এখন এই সমীকরণটা কেমন? 2x + 5y, এই 8টাকে এই পাশে পার করে দেন, এইভাবে সাজাবেন। হ্যাঁ, আর এই সমীকরণ হচ্ছে 2x - ky = 3। তাহলে দুইটা সরল সমীকরণের সমাধান না থাকার শর্ত কি? এই দুইটা অনুপাত আর এই দুইটা অনুপাত সমান হওয়া, মনে আছে? আর এই দুটো অসমান হওয়া, ওটা তো দরকার না, আমার দরকার কে এর মান। তার মানে আমি শুধু এই, তাহলে এটা হচ্ছে 5। অনেকে এখানে ভুল করে ফেলবে, এটা এখানে ওয়াই এর সহগ মনে করবে কে, না, এই মাইনাস সহগ, তার মানে ওয়াই এর সহগ হচ্ছে -কে, সেই মাইনাস সহ নিতে হবে, সহগ। বুঝছেন? এইটুক নেওয়ার দরকার নাই, এই যে -8/3, কারণ আমি কে এর মান বের করবো, তার মানে শুধু এইটুক নিলেই হচ্ছে, এটুকু দরকার নাই। তাহলে এই 2 আর 2 ভাগ, এটা হচ্ছে 1/1 =
5 বাই মাইনাস কে, আর গুণ করলে মাইনাস কে ইকুয়াল টু 5, তাহলে কে এর মান চাইছে, তাহলে এই মাইনাস দিয়ে উভয় পাশে গুণ করলে এই মাইনাসটা ওই পাশে চলে যাবে, তার মানে কে ইকুয়াল টু -5। তাহলে কে এর মান যদি -5 হয় তাহলে এই সমীকরণ দুইটার কি কোনো সমাধান থাকবে না, মানে এই দুইটা সমীকরণ হয়ে যাবে পরস্পর সমান্তরাল সরলরেখা। হ্যাঁ হ্যাঁ, ওই মাইনাস না 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 ওখানে প্লাস দিতে হবে। এই যে এটাকে যদি সাজান, এটাকে যদি সাজায় লেখেন, এটাকে যদি সাজায় লেখেন তো এটা হচ্ছে 2x প্লাস মাইনাস কে ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 3। এই যে তার মানে ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস কে, শুধু কে না, এই জন্য এই জায়গায় মাইনাস কে দিছি। আপনারা কি এই কোশ্চেনটা বুঝছেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, আসার মতো। রেসপন্স করতে হবে, বুঝছেন কিনা? ওই যে বলছিলাম না, একটু আগে পড়ালাম না, যে দুইটা সমীকরণের নো সলিউশন মানে সমাধান না থাকার শর্ত হচ্ছে এই এক্স এর সহগ দুইটার অনুপাত আর এই ওয়াই এর সহগ দুইটার অনুপাত কি হবে, সমান হবে। না বুঝলে বলতে হবে, তাহলে আমি ট্রাই করব। মনে করেন যে 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 10, আর হচ্ছে 9x প্লাস ky ইজ ইকুয়াল টু 7। যদি বলা হয় এই কে এর মান কত হলে এই সমীকরণ দুইটার সমাধান থাকবে না, তাহলে উত্তর কত? বলেন তো। এই যে এখানে কে এর মান কত হলে এই সমীকরণ দুইটার কোনো সমাধান থাকবে না, তাহলে কে এর মান কত? কে এর মান কত হলে এই সমীকরণ দুইটার কোনো সমাধান থাকবে না? কি পড়ালাম? দুইটা সমীকরণের সমাধান না থাকার শর্ত হচ্ছে এই যে এই দুইজনের অনুপাত, মানে 3 ডিভাইডেড বাই 9 আর এখানে আছে 5 ডিভাইডেড বাই কে, এগুলো সমান হবে। তাহলে 3 আর কে 3, 3 3 9, আর গুণ করলে কে ইকুয়াল টু 3 5 15। 5 কেমনে হয়? 5 কিভাবে হলো? তাহলে কি বুঝালাম, কি পড়ালাম? যে দুইটা সরল সমীকরণের সমাধান না থাকার শর্ত এখানে যে দুইজন আছে তাদের অনুপাত আর এখানে যে দুইজন আছে তাদের অনুপাত সমান হবে। তাহলে এইটা আর এটার অনুপাত ইজ ইকুয়াল টু এইটা আর এটার অনুপাত, মানে এক্স এর সহগ দুইটার অনুপাত ইজ ইকুয়াল টু ওয়াই এর সহগ দুইটার অনুপাত। এটা যদি সমান হয় তাহলে বুঝতে হবে ওই সমীকরণ দুইটা হচ্ছে পরস্পর সমান্তরাল দুইটা সরলরেখাকে বোঝাচ্ছে। আর দুইটা সমান্তরাল সরলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না, তো ছেদই করে না, তো সলিউশন কোথায় পাবেন? সলিউশন মানে তো দুইটা সরলরেখার ছেদ বিন্দু, তো ছেদই করে না, তো সমাধান কোথায় পাবেন? বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্তই রাখবো। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে সরল সমীকরণ শেষ করব, অল্প কয়েকটা অঙ্ক আছে, তারপর আমরা দ্বিঘাত সমীকরণ ধরবো। দ্বিঘাত সমীকরণ আমি একটু বলে নিচ্ছি। হ্যাঁ, উপরের সাথে মিলাই দিচ্ছেন, আচ্ছা ভালো কথা। আমি ওই যে বললাম তো যে আমি অসুস্থ থাকার কারণে আমাকে আমি সকাল 6:30টার দিকে চলে যাই আর আসি হচ্ছে 10:30টার দিকে। হ্যাঁ, ওখানে আমাকে জিমে যেতে হয়, যাই আমাকে কিছু ওয়ার্কআউট দেয়, খাবার দাবারের ব্যাপার আছে। সকালে যে 10টার দিকে ক্লাস নিতাম ওইটা আসলে আপাতত কিছুদিন আমি নিতে পারছি না। আমি পোষায় দেওয়ার চেষ্টা করব, সেটা সন্ধ্যার দিকে, রাতের দিকে বা কোনো একটা সময় আমি ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। মানে ক্লাসটা এখন থেকে ওই রাত 8টা 15তেই কন্টিনিউ হবে, সকালের ক্লাসটা আপাতত কিছুদিন অফ থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।